দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সামনে পরীক্ষা আছে, গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা আছে, আর সামনে অনেকগুলো এক্সাম রয়েছে। তো সেটা মাথায় রেখে তোমাদের এক্সামের জন্য, পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তো সেই জন্য শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর আমি যদি পিডিএফ দিয়ে দিই, তোমরা শুধু পড়লে কিন্তু একটু মাথায় থাকবে না। কারণ ওইভাবে পড়াটা তোমাদের একটা খুব একটা ভালোভাবে হবে না, বা মনে রাখতে পারবে না কয়েক মাস পরে। মানে এরপরে যখন পরের মাসের ঘটনা হবে, তখন কিন্তু সেগুলো আর মাথার মধ্যে থাকবে না। কারণ যতটা মাথায় থাকে, আলোচনা করলে সেগুলো মাথার মধ্যে থাকে, তার বাইরে কিন্তু আমরা মনে রাখতে আমাদের কষ্ট হয়। তো সেই জন্য আমি ঠিক করেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের জন্য রাখবো, যেখানে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে আলোচনা করে দেবো, কোন কোন জিনিস পড়তে হবে আর কি জিনিসগুলো রয়েছে আমি একটু আলোচনা করে দেবো। এরপরে পরের ক্লাসে আমি সেগুলো থেকে প্রথমে এমসিকিউ ধরে নেব, তারপর পরের যেটা পরের উইকে যে কারেন্ট অ্যাফেয়ার্স হবে, মানে সব মাসে দুটো করে থাকবে। প্রথম যতদিন যতটা হলো ততটা হলো, পরের দিন হবে কি যা পড়ানো হয়েছে সেগুলো থেকে এমসিকিউ হবে, এবং তারপরে আজকের ডেট যতটা হয়েছে তারপর থেকে যে ডেটে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তারপর পড়ানো হবে। তারপরের ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স কি হবে, সেকেন্ড উইকে তার পরের উইকে যেটা পড়ানো হয়েছে সেগুলো থেকে এমসিকিউ হবে, তারপর পরেরটা হবে। ফলে কি হবে, পড়াটাও হবে, তার সাথে সাথে এমসিকিউ হবে। নাহলে শুধুমাত্র যদি আমি এমনি দিয়ে দিই, তাহলে একজন পড়বে, অনেকে পড়বেই না, বা পড়লেও সেগুলো মাথার মধ্যে থাকবে না। সেই জন্য তোমাদের আমি একটু পড়িয়ে তারপর প্র্যাকটিস করানোর জন্য বলছি। ওকে? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ফার্স্ট উইক, মানে এই মাসের ফার্স্ট উইক, যেটা আমাদের আজকের মানে গতকাল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 9 তারিখ পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, পুরো লেটেস্ট বা রিসেন্ট পুরো নিউজের ওপরে কারেন্ট অ্যাফেয়ার্স আমি ক্লাস তোমাদের জন্য তৈরি করেছি। ওকে? ফার্স্ট দেখতেই পাচ্ছ পয়েন্ট দেওয়া আছে একটা, যেটা থেকে কোশ্চেন আসবে, তার ভেতরে সেইটা সম্পর্কে একটু আলোচনা রয়েছে। এবার এই আলোচনা, ভেতরের যে আলোচনাগুলো রয়েছে সেগুলো থেকেও কোশ্চেন কিন্তু করতে পারে। ঠিক আছে? কিন্তু যেটা হেডিং আছে, মানে যেটা লাইন দেওয়া আছে, সেটা অ্যাকচুয়ালি বেশি পড়ার মধ্যে পড়ে। প্রথমটা বলেছে কি, পশ্চিমবঙ্গে যে পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর। আমাদের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে পুলিশ দিবস পালন করা হয় 1 সেপ্টেম্বর, মানে 1 তারিখ 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা। এবার এটা বেসিক্যালি কি, যে পুলিশের সদস্য, যাদের পুলিশরা যে ত্যাগ করে, তা উৎসর্গ করে, এবং তার যে দায়িত্বশীল পুলিশ রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা করে থাকি। তো যাই হোক, আর পশ্চিমবঙ্গের পুলিশ সম্পর্কে বেশি বিস্তারিত বলে লাভ নেই। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কারো কেউ পুলিশ নয় তো? কারো বাড়ির লোক বা কেউ পুলিশ নয় তো? না পুলিশ আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে ভালো কথা। তো যাই হোক, পশ্চিমবঙ্গ পুলিশের আর আজকালকার দিনে কিছু বলার নেই, মেরুদণ্ডবিহীন প্রাণী, তাই তো, মানে অমেরুদণ্ডী প্রাণী, সেটা আর বলে লাভ নেই, ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, 2020 সালে আমাদের যে মাননীয়া মমতা ব্যানার্জি এটা ঘোষণা করেছেন যে পুলিশরা কি হয়, যখন করোনার সময় তারা যে জনসেবা করেছিল, সেই সময় তারা যে জনসেবা এবং আইন শৃঙ্খলা রক্ষার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই জন্য তিনি 1 সেপ্টেম্বর 2020 থেকে পুলিশ দিবস পালন ঘোষণা করেছে। যেই সময় কি আমাদের যে ডিজিপি হয়, কমিশনার, এবং ডিজিপি এদের কমেন্ডেমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়, এটা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ডিজিপি দের দেওয়া হয়। আমাদের পুলিশের কিন্তু দু রকমের গভর্নমেন্ট এক্সামের পুলিশের পরীক্ষা হয়। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটাকে ডাব্লিউবিপি বলা হয়, আর এটা হচ্ছে কলকাতা পুলিশ, যেটাকে কেপি বলা হয়। ঠিক আছে? দুটো রিক্রুটমেন্ট কিন্তু আলাদা হয়। মানে যেটা আমাদের খাকি পোশাক পরে ওটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, আর যেগুলো সাদা পোশাক পরে সেগুলো কিন্তু কলকাতা পুলিশ। দুটো কিন্তু আলাদা পরীক্ষা হয়, আলাদা রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে? মাথায় রাখবে। তো এটা আমাদের প্রথম ইনফরমেশন। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? 1 সেপ্টেম্বর, 1 তারিখে পালন করা হয়। এবার সব পয়েন্টের বিস্তারিত আলোচনা হবে না, কারণ যেগুলোর সম্পর্কে আলোচনা করার প্রয়োজন আছে সেগুলোই আলোচনা হবে, আর যেগুলো নেই সেগুলো থেকে জাস্ট এক লাইন হিসেবে আমি দিয়ে দিয়েছি, কিন্তু পড়তে হবে। এবার পরেরটা খুবই গুরুত্বপূর্ণ। মার্চ 2026 থেকে, মানে অলরেডি এটা ঘোষণা করা হয়েছে এই 2025-এই, তো বলা হয়েছে যে 26শে মার্চ, মানে 2026-এর মার্চ মাস, এটা সেকেন্ড ওদের সেশন হয়। মোবাইল ক্লাসে, শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করবে কোন দেশ? সেটা হচ্ছে অ্যান্সার আমাদের দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া। দেখো আজকের দিনে সাউথ কোরিয়ার যে কোরিয়ান কালচার আমাদের মধ্যে কিন্তু, মানে শুধু আমাদের বলবো না, বাঙালি বলবো না, ইন্ডিয়ান অ্যাজ ওয়েল এজ সারা বিশ্বে কোরিয়ান কালচার কিন্তু প্রচুর প্রচুর মানে এক্সপ্যান্ড করেছে। তুমি আজকালকার যেসব ছেলে মেয়েরা আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদেরকে জিজ্ঞেস করবে তো যে আমাদের ভারতের রাষ্ট্রপতি কে গো, বলতে পারবে না। দ্রৌপদী মুর্মু ম্যাডাম যে আমাদের রাষ্ট্রপতি আছেন, সেটাই বলতে পারবে না। কিন্তু জিজ্ঞেস করো তো বিটিএস ফ্যান কে আছো, সঙ্গে সঙ্গে সবাই দেখবে হাত তুলে দেবে বিটিএস ফ্যান। ঠিক আছে? বাস্তব কথা।
এবার এই কোরিয়ান কালচার, কোরিয়ান ড্রামা থেকে শুরু করে এগুলো এত এক্সপ্যান্ড করছে আজকাল বাচ্চাদের মধ্যে, তো সেই কারণে কোরিয়ান কালচার সেটা আমাদের অ্যাকচুয়াল পুরো বিশাল বড় হিস্ট্রি রয়েছে কিভাবে নর্থ কোরিয়া মানে কোরিয়া ডিভাইড হলো, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, যেখানে নর্থ কোরিয়া ডিক্টেটরশিপের কারণে পুরো একদম অবস্থা খুব খারাপ, আর সাউথ কোরিয়া সেখানে পুরো ডেভেলপ করছে। আমাদের যে বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানি স্যামসাং থেকে শুরু করে বড় বড় যে কোম্পানি, সব কিন্তু সাউথ কোরিয়ার কোম্পানি, ঠিক আছে? তো যাই হোক, সেই সাউথ কোরিয়া মোবাইলে নিষিদ্ধ করছে। এখানে দেখা গেছে যে 99% কোরিয়ান, যে কোরিয়ান অনলাইন এবং 98% স্মার্টফোনের মালিক হয়, ডিজিটাল সংযোগে এই দেশটি বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে। এবার সেই কারণে কি হয়েছে, দেখা গেছে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া এবং তার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। এটা অলরেডি এইটা যে কোরিয়া প্রথম স্টেপ নিয়েছে না, এর আগে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসও এই ধরনের উদ্যোগ নিয়েছে। এবার বন্ধ করার জন্য বলতে পারবে একটা দেশে রিসেন্ট হয়েছে, একটা দেশে যেখানে এই সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে, সেই জন্য সেই দেশের সরকার পড়ে যাওয়ার মতো অবস্থায় হয়েছে। কোন দেশ বলো তো? খবর দেখেছো কি হচ্ছে? নেপাল। নেপাল। সে দেশে কি হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং 26টা সোশ্যাল নেটওয়ার্কিং ব্যান করেছে বলে সেখানকার মন্দির থেকে ধ্বংস করে প্রধানমন্ত্রীকে তার বাসভবন মানে এ করে মারাত্মক সিচুয়েশন নেপালে চলছে। যদি এর পেছনে অন্যান্য কারণ রয়েছে, কারণ এটা হচ্ছে পুরো বাংলাদেশের মতো ব্যাপার রয়েছে, কারণ সেখানে মন্দির, যদি শুধুমাত্র এটাই সমস্যা হতো তাহলে মন্দির কেন ভাঙবে? নিশ্চয়ই সেটা নয়, এটা পুরো যেরকম বাংলাদেশে কিছুদিন আগে হয়েছে সেই জিনিস নেপালেও হয়েছে, আর সেই জিনিস ইন্ডিয়াতেও করার চেষ্টা চালাচ্ছে। তো যাই হোক, সেটা মানে ব্যাপারগুলো সবাই সব বুঝতে পারছে, কিন্তু ব্যাপারটা যে ইস্যুটা দেখিয়েছে কি এই অনলাইনে। এখন তুমি বলো না, তোমাদের যদি এখনকার যদি ইন্ডিয়াতে বলে যে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যান ইন্ডিয়াতে, কি হবে বুঝতে পারছো? মানে চারিদিকে এত কন্টেন্ট ক্রিয়েটাররা, তারাই কি বলবো সরকারকে, সরকারের হচ্ছে মানে এ নাড়িয়ে দিবে, মানে কি বলবো মানে চেয়ার নাড়িয়ে দিবে, ঠিক আছে? তো যাই হোক, সে বড় ব্যাপার। তো এটা অলরেডি কোন দেশ করেছে? দক্ষিণ কোরিয়া ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। আমি আলোচনাগুলো করছি এই কারণে, এই যে আলোচনাগুলো করছি না, এগুলো মনে থাকবে 1 বছর পর্যন্ত, একটু আধটু হলেও জিনিসগুলো যখন কোশ্চেনে পড়বে মনে থাকবে। আর শুধু যদি আমি দিয়ে দিই না, একটু মনে থাকবে না, এটা সমস্যা হবে। যেটা আমার মনে হলো একটু আলোচনাটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর দরকার। পরেরটা বলছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পিএনবি কি করেছে, তার প্রথম স্টার্ট আপ ব্রাঞ্চ খুলছে কোন রাজ্যে? নিউ দিল্লিতে। স্টার্ট আপ ব্রাঞ্চ বলতে কি, পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার ফাউন্ডার কে বলতে পারবে? পিএনবির ফাউন্ডার কে ছিল? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডার দ্য ভেরি ফেমাস আমাদের লালা লাজপত রায়। চেনো লালা লাজপত রায়কে? শুনেছো, নাম শুনেছো? হ্যাঁ স্যার, লালা লাজপত ছোটবেলায় রায়, পড়েছিলাম লাল বাল পাল। হ্যাঁ, লাল পাল পড়েছিলাম। লালা লাজপত রায় ইজ দ্য ফাউন্ডার অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি যেটা রয়েছে। তো পাঞ্জাব এ কি করেছে, তার প্রথম স্টার্ট আপ ব্রাঞ্চ খুলেছে নিউ দিল্লিতে। এবার স্টার্ট আপ ব্রাঞ্চ ব্যাপারটা কি? স্টার্ট আপ ব্রাঞ্চ বলতে অনেকে রয়েছে ইন্ডিয়াতে রয়েছে ব্যবসা করতে চায়, তো ব্যবসা করার জন্য গভর্নমেন্ট কি করেছে, 2015 সালে স্টার্ট আপ ইন্ডিয়া একটা প্রোগ্রাম করেছিল, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, এরকম কিছু প্রোগ্রাম লঞ্চ করেছিল, যাতে কেউ যদি স্টার্ট আপ করতে চায় তার জন্য তাদেরকে ইনভেস্ট মানে সাহায্য করে। তো এই জন্যই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে যেসব মানে স্টার্ট আপ রয়েছে, মানে যেসব কোম্পানি, যারা নতুন কোম্পানি খুলতে চলেছে, তারা যাতে ব্যাংকিং সমস্যা, এবার দেখো টাকার জন্য কি দরকার, তোমার টাকার জন্য মানে তোমার কোনো স্টার্ট আপের জন্য কি দরকার? পয়সা দরকার, তার জন্য তুমি লোন নেবে, তোমাকে করতে হবে। তো এরকম ব্যাংকিং সমস্যা যদি হয়, সেই সমস্যার সমাধানের জন্য যেসব উদ্যোক্তা রয়েছে, মানে যারা লোন দেবে বা যারা নেবে, তাদেরকে সমর্থন করার জন্য কি করা হয়েছে, পিএনবি স্টার্ট আপ ব্রাঞ্চ খুলেছে নিউ দিল্লিতে, আমাদের ক্যাপিটাল এনসিআর, মানে ন্যাশনাল ক্যাপিটাল রিজন এনসিআর রয়েছে। সেখানে পিএনবি কি করেছে, সফটওয়্যার টেকনোলজিক্যাল পার্কস অফ ইন্ডিয়া, এসটিপিআই, এরকম দেখবে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় টেকনোলজিক্যাল পার্কস আছে, বিশেষ করে ব্যাঙ্গালোরে এরকম প্রচুর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এইসব জায়গায় টেকনোলজিক্যাল পার্কস রয়েছে। মানে এই টেকনোলজিক্যাল পার্কগুলোয় কি হয়, বিভিন্ন কোম্পানির লোকেরা যায়। তোমরা একটা জিনিস দেখেছো হয়তো, ফেসবুক আন্ডার শার্ক ট্যাঙ্ক, কেউ দেখেছো শার্ক ট্যাঙ্ক বলে কিছু জিনিস? শার্ক ট্যাঙ্ক বলে একটা মানে শো হয়, কেউ কখনো দেখেছো না? দেখো, কোনোদিন নাম শুনোনি শার্ক ট্যাঙ্ক? হ্যাঁ স্যার, শুনেছি। হ্যাঁ স্যার, দেখা আছে। যদি দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে কি হয় ওখানে। বিভিন্ন যেসব বড় বড় কোম্পানি রয়েছে, যেমন ধরো এই যে বোটের যে যে আমান গুপ্তা যায়,
তারপর তোমার হচ্ছে লেন্স কার্টের পীযূষ যায়, তারপর তোমার হচ্ছে ওই তোমার সুগার কসমেটিক্স এর নাতাশা যায়, তারপর হচ্ছে মামা আর্থের সেই মহিলাটার নামটা ভুলে গেলাম। তো তারপর এখন হচ্ছে ওয়োর ফাউন্ডার, ঠিক আছে, এরা সব যায় ওখানে। গিয়ে ওখানে যারা যে কেউ কোনো যদি নতুন কোম্পানি খোলে বা কোনো রকম এ থাকে, তাদের কাছে যেতে বিজনেস সম্পর্কে বলে, এরা তখন ইনভেস্টমেন্ট করে তাকে হেল্প করে। ঠিক আছে, হেল্প বলতে কি টাকা ইনভেস্ট করে, তারপর কিছু মানে প্রফিট, মানে তারা তাদের জন্য ক্যাম্পেইন করে, সেই জন্য একটা নেয়, মানে একটু চার্জ নেয়, বা তার একটা ইকুইটি বলা হয় সেটাকে নেয়। তারপরে আবার যদি কোম্পানি লাভ করে তখন তারা সেটাকে কন্টিনিউ করতে পারে, অথবা কোম্পানি থেকে তার শেয়ার গুলো সরিয়ে নেয় আর কি। সেরকম টেকনোলজিক্যাল পার্কে এই ধরনের সব যারা বড় বড় কোম্পানি তারা সেখানে যায়, সেখানে গিয়ে যে যার নিজের ব্যবসাগুলো সম্পর্কে বললে সেখানে যদি কেউ ইন্টারেস্টেড হয় তখন হেল্প করে, একে অপরকে আর্থিক সহায়তা করে। ব্যাংকে গেলে ব্যাংক সবার অনেক কিছু মর্গেজ চায়, তো এইসব টেকনোলজিক্যাল পার্কে গেলে যেসব ব্যবসায়ীরা তারা এরকম মর্গেজ কিছু নেয় না, তারা ব্যবসা দেখে বিজনেস দেখে বোঝে যে না এই বিজনেসটা চলবে, সেই অনুযায়ী তাকে মানে হেল্প করে আর কি। ঠিক আছে, তো সেই জন্য পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা স্টার্ট আপ ব্রাঞ্চ করেছে নিউ দিল্লিতে। ওকে, পরবর্তী একটা পয়েন্ট আছে যেটা এটা সম্পর্কে দেখো আলোচনার কিছু নাই। জম্মু কাশ্মীর ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়েছেন কে এস কৃষণকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এটা একটা জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট, বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই বলে এক লাইনে আমি দিয়ে দিয়েছি। কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তার জন্য, এগ্রিকালচারে হেল্পের জন্য আমাদের ভুটানের সাথে ভারত একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। ভুটান একমাত্র দেশ, ঠিক আছে, একমাত্র দেশ, পৃথিবীর একমাত্র দেশ, মনে রাখবে যারা ভুটান একমাত্র দেশ যেই দেশ কি করেছে জিরো কার্বন এমিশন করে। জিরো কার্বন এমিশন মানে প্রত্যেক দেশ কি করে কোন না কোনো তার যে মানে তার দেশে ইন্ডাস্ট্রিয়ালের জন্য কি করে, ভুটান একমাত্র পৃথিবীতে দেশ যেটা হচ্ছে জিরো কার্বন এমিশন। মানেটা কি? মানেটা হচ্ছে একটা দেশে কি হয়, একটা দেশের ডেভেলপমেন্টের জন্য তাকে বিভিন্ন ধরনের ফান্ড তৈরি করতে হয়, মানে কোম্পানি তোমার ধরো ব্যবসা বাণিজ্য করার জন্য, মানে ব্যবসার জন্য বা তোমার শিল্পের জন্য বিভিন্ন কলকারখানা বানাতে হয়। এতে কি হয়, সেই দেশ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এবার সেই কার্বন ডাইঅক্সাইডকে কমানোর জন্য তাকে কি করতে হবে, গাছপালা লাগাতে হবে। এবার কি হয়, হয়তো সাপোজ ধরো সেই দেশ 15 কেজি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করেছে, আর গাছ লাগানোর জন্য সেই দেশ থেকে 20 কেজি অক্সিজেন উৎপন্ন হয়েছে। তার মানে কি, সেই দেশ যতটা না কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে তার থেকে বেশি অক্সিজেন বাতাসে দিচ্ছে, ফলে কি হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইডের সাথে ব্যালেন্স হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সেরকম ভুটান কি করে, জিরো কার্বন এমিশন মানে সে যতটা তার ইন্ডাস্ট্রির জন্য যতটা কার্বন ডাইঅক্সাইড সে এমিশন করে তার থেকে বেশি অক্সিজেন সে বাতাসে ছেড়ে দেয়। সেই জন্য ভুটান সব থেকে মানে কম লোয়েস্ট জিরো কার্বন এমিশন বলা হয়, নেগেটিভ। অন্যান্য দেশ ইন্ডিয়া বলো, আর সব থেকে বেশি কার্বন এমিশন করে আমেরিকা, ইউএসএ। ঠিক আছে, ইন্ডাস্ট্রির জন্য আমেরিকা সব থেকে বেশি কার্বন এমিশন করে, আর ইন্ডিয়াও তার মধ্যে আছে। কিছু করার নেই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলে পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। ঠিক আছে, সেই জন্য ভুটানের সাথে আমরা কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা করছি। পরেরটা আছে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি এর ক্রয় ক্ষমতা সমতা বিধানে 2038 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। এবার বলবে স্যার তাহলে কি ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে? না, এটার মধ্যে পার্থক্য আছে। ইকোনমি আর পারচেজিং পাওয়ার, এখানে বিশ্বের দ্বিতীয় মানে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, তার মানে এই নয় যে ইন্ডিয়ান ইকোনমি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। পিপিপির ভিত্তিতে, পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে ক্রয় ক্ষমতা সমতা, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো তোমাদের একটা জিনিস বলছি, তোমরা উত্তর দেবে, ঠিক আছে। সাপোজ ধরো একটা আইফোন, ঠিক আছে, একটা আইফোনের দাম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ধরো 1 লাখ টাকা, ঠিক আছে, ইন্ডিয়াতে 1 লাখ টাকা। আর হচ্ছে আমেরিকা, ইউএসএ তে তার দাম হচ্ছে সাপোজ ধরো 50,000 টাকা, ঠিক আছে। ইন্ডিয়াতে তার দাম 1 লাখ টাকা, আমেরিকাতে তার দাম 50,000 টাকা। টাকাই বলছি, সবই রুপিতে, কোনো ডলারে না। দুটোই রুপিতে করলে হলো 50,000 টাকা, ঠিক আছে। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো তাহলে সেই দেশের, ঠিক আছে, সেই দেশ কোন দেশে আইফোন সস্তা, তুমি কি বলবে? তুমি বলবে আমেরিকায় সস্তা। আমেরিকাতে। আমেরিকায় সস্তা, ভালো কথা।
এবার তোমাকে বলা হলো এবার একজন লোকের, ঠিক আছে, একজন লোক সাপোজ ধরো সে 1 মাসেরই তার হিসাব করছে, একজন লোক ইন্ডিয়াতে 2 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে, আর সে আমেরিকাতেও 2 লাখ টাকা ইনকাম করে, সবই টাকাতে 2 লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে। এবার 2 লাখ টাকা ইনকাম করার পরে তাকে যে ঘরের ভাড়া দিতে হয়, হাউস রেন্ট, মানে তার ঘরের, তবে ধরো সে একটা আলু কিনতে গিয়েছে বা যে কোনো একটা সবজি কিনতে গিয়েছে বা যে কোনো একটা, সেখানে ধরো চাল কিনতে গিয়েছে, ইন্ডিয়াতে চালের দাম 10 টাকা পার কেজি, আমেরিকাতে সেখানে চালের দাম 100 টাকা পার কেজি, ইন্ডিয়াতে আলুর দাম 5 টাকা পার কেজি, আমেরিকাতে আলুর দাম 150 টাকা পার কেজি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের দাম ইন্ডিয়া থেকে তার 5 গুণ 10 গুণ বেশি আমেরিকায়, অবশ্যই বেশি আছে সেখানে। এবার বলো আইফোন কার কাছে, কোন দেশে সস্তা? এবার বলো আইফোন কোন দেশে সস্তা? তুমি কি এখনো বলবে আইফোন আমেরিকায় সস্তা? ইন্ডিয়াতে। এইটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তার মানে কোনো জিনিসের দাম কোনো জায়গায় কম মানে এটা নয় যে সেই দেশের লোকেরা বেশি সুখে আছে, এটা তোমাকে বুঝতে হবে। পারচেজিং পাওয়ার প্যারিটি এটাই যে তার ক্রয় ক্ষমতা। তুমি দিল্লিতে থাকো, ঠিক আছে, তুমি দিল্লিতে থাকো আর একজন লোক কলকাতায় থাকে, ঠিক আছে। দিল্লিতে তার স্যালারি, সে হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করে, দিল্লিতে তার মান্থলি স্যালারি 1 লাখ টাকা, কলকাতাতে তার মান্থলি স্যালারি সাপোজ ধরো 50,000 টাকা, 50K, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে ভাবছো ইস দিল্লিতে কত ভালো, দিল্লিতে গেলে কত ভালো, দিল্লিতে সে 1 লাখ টাকার প্যাকেজ পায়, আর কলকাতায় প্যাকেজ এত কম 50,000 টাকা। কিন্তু দিল্লিতে 1 কেজি চাল কিনতে তার 100 টাকা খরচা হয়, কিন্তু কলকাতায় 1 কেজি চাল সে 10 টাকায় পায়। দিল্লিতে একটা 1 কেজি আলুর দাম 150 টাকা, মানে কলকাতায় 1 কেজি আলুর দাম 15 টাকা। তার মানে কোন জায়গায় তাহলে বসবাস করার সুবিধা বলো, এটাই বুঝতে হবে। তাহলে কিন্তু সেদিক থেকে যদি দেখো কলকাতায় কিন্তু বসবাস করা অনেক সুবিধা, কেন? তোমার এখানে পারচেজিং পাওয়ার তোমার কিন্তু বেশি। তুমি চাইলে দিল্লিতে তুমি 1 কেজি চাল কিনে তোমাকে কম খেয়ে হলেও কাটাতে হবে, কিন্তু কলকাতায় সেখানে তুমি 1 কেজির জায়গায় 2 কেজি চাল কিনতে পারবে, তার মানে তোমার ক্রয় ক্ষমতা বেশি আছে। সেই দিক থেকে ভারতীয় অর্থনীতি হবে দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। মানে চায়না বলো আমেরিকা বলো এরা যতই দেখাক যে আমাদের ডলার এত পাওয়ারফুল, আমাদের এত টাকার ইকোনমি, কিন্তু সেখানে জিনিসপত্রের দামও তো সেরকম বেশি। এখানে একটা কোন একটা হেলথ চেক আপ করতে গেলে, ইন্ডিয়াতে ইসিজি করতে গেলে যেটা তোমার 1,000 টাকায় হয়, আমেরিকায় সেটা করতে গেলে 10,000 টাকা খরচা। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে আমেরিকার অর্থনীতি বড় বা আমেরিকার অর্থনীতি বড়? জিনিসের দাম বাড়িয়ে দেওয়া মানে কি বড়? নিশ্চয়ই নয়, সেটাকেই বলা আছে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি। এবার বোঝাতে পারলাম, জিনিসটা বোঝা গেল? তাহলে এটা সম্ভব ভালো হবে কি করে, যদি সেই দেশ বেশি প্রোডাকশন করে তাহলে সেই দেশের পারচেজিং পাওয়ারটা বাড়বে। এবার ক্লিয়ার প্রত্যেকের? বুঝতে পেরেছি পারচেজিং পাওয়ার প্যারিটি হ্যাঁ স্যার। সম্পর্কে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, যার যা ডাউট থাকবে জিজ্ঞেস করবে। আচ্ছা, রেলওয়ে বোর্ড আমাদের যে রেলওয়ে বোর্ড রয়েছে তার চেয়ারম্যান হিসাবে এখন রয়েছে সতীশ কুমার। তো তার মেয়াদকাল আরো 1 বছর বাড়ানো হয়েছে। তো পরীক্ষা এমনি কোশ্চেনই পড়তে হবে যে রেলের যদি কেউ পরীক্ষা টরীক্ষা বা এমনিতেই পড়ে যে আমাদের রেলওয়ে বোর্ড যে রয়েছে তার চেয়ারম্যান কে রয়েছে, তাহলে আমরা অ্যান্সার করবো সতীশ কুমার রয়েছে তার চেয়ারম্যান, ঠিক আছে। হলো, এটা আলোচনা ব্যাপার না। স্যার আপনার প্রেজেন্টেশনটা হ্যাঁ বলো বাবা। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বাকিতে সবার? না স্যার, মাঝে মধ্যে শো করছে, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে না। নেটওয়ার্কের, আচ্ছা এখন দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ স্যার, এবার দেখা না যাচ্ছে। স্যার। উম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করলো অনিমেষ কুজুর। স্প্রিন্টার মানে কি? স্প্রিন্টার মানে যে দৌড়ায়, রানার মানে কেউ যদি দৌড়ায় তাকে বলা হয় স্প্রিন্টার। তো প্রথম ভারতীয় স্প্রিন্টার, তো প্রথম ভারতীয় স্প্রিন্টার, প্রথম কোনো ভারতীয় দৌড়াচ্ছে সেরকম তো ব্যাপার নয়, কিন্তু প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, বিভিন্ন রকমের চ্যাম্পিয়নশিপ অলিম্পিক হয়, সেরকম ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করলো কে? অনিমেষ কুঞ্জু। নামগুলো মনে রাখতে হবে, দেখবে যে নামগুলো এরকম ওঠে সেলিব্রিটির মতো তারা কিন্তু খুব এখন তাদের সম্পর্কে বলা হয়, ঠিক আছে। তো এরকম ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ফার্স্ট কোনো ইন্ডিয়ান স্প্রিন্টার যোগ্যতা অর্জন করলো। এই অনিমেষ কুঞ্জুর হচ্ছেন 13 থেকে 21 সেপ্টেম্বর, যেটা এখনো হয়নি, সেটা আমাদের হবে 13 থেকে 21 সেপ্টেম্বর 2025-এ
অনুষ্ঠানটা হবে টোকিওতে। টোকিও কোথায় রয়েছে? কোন দেশে অবস্থিত টোকিও? জাপানে। জাপান। জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। সেখানে আমাদের অনিমেষ কুঞ্জুর তিনি যোগ্যতা অর্জন করেছেন। মনে রাখবে তিনি বর্তমানে তার কাছে রেকর্ড রয়েছে ইন্ডিয়ার মধ্যে 100 মিটার তিনি 10.18 সেকেন্ডে কমপ্লিট করেছেন 100 মিটার। 200 মিটার তিনি কমপ্লিট করেছেন 20.32 সেকেন্ডে। এটা তার জন্য দুটো জাতীয় রেকর্ড তার রয়েছে, 20.32 আর 10.18 সেকেন্ডে তিনি কমপ্লিট করেছেন। তো এটা মানে ভারতীয়দের জন্য একটা বিশেষ গর্বের বিষয়, এই অনিমেষ কুঞ্জুর যিনি আমাদের বিশ্ব অ্যাথলেটিক্সে তিনি ভারতের নাম করছেন। আর ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে টপ অ্যাথলিট কে বলতো, যার সবচেয়ে কম সময়ের রেকর্ড আছে 100 মিটার রেস? নাম হয়তো শুনেছো, নাম হয়তো জেনেছো, তার নাম অনেকবার পড়েছো। সর্বকালের সেরা বলা হয় হুইসেন বোল্ট, নাম শুনেছো? হুসেন বোল্টের নাম শুনেছো না শোনোনি? শোনা যাচ্ছে? না, শুনিনি। আচ্ছা, হুসেন বোল্টের নাম শোনোনি? আচ্ছা, তিনি হচ্ছেন জামাইকার হচ্ছে রেকর্ড, মানে জামাইকার একজন প্লেয়ার, তার কাছে 100 মিটার রেকর্ড আছে 9.58 সেকেন্ডে। ঠিক আছে, তো সেই জায়গায় হচ্ছে তারপর 10.18 সেকেন্ড, কাছাকাছি মনে হতে পারে, কিন্তু ওই দৌড়ানোর সময় এটা হচ্ছে মারাত্মক, হচ্ছে এইটাই যথেষ্ট পার্থক্য। ঠিক আছে, তো যাই হোক, হুসেন বোল্ট ভীষণ মানে আমাদের জামাইকার হচ্ছে, তিনি বিশ্বের অ্যাথলেটিক্সের সব থেকে মানে কম টাইমে তার রেকর্ড রয়েছে। তা আমাদের ভারতের অনিমেষ কুঞ্জুর তিনি এটা যোগ্যতা অর্জন করেছেন। আচ্ছা, নেক্সট আছে দেখো এক্সারসাইজ ব্রাইট স্টার। একটা হচ্ছে জয়েন্ট এক্সারসাইজ, যেটা হচ্ছে মিশরে এটা অলরেডি হচ্ছে। ব্রাইট স্টার এক্সারসাইজ রয়েছে, যেখানে ভারত থেকে 700 জনেরও বেশি সৈন্য পাঠাবে ভারত। ব্যাপারটা কি, এরকম এক্সারসাইজ কি হয়, বিভিন্ন দেশের মধ্যে সামরিক মহড়া হয়। মহড়া হয় মানে যে লড়াই করতে যায় সেরকম নয়, আমরা যেমন কি করি প্র্যাকটিস করি, সেরকম আর্মি যারা রয়েছে তাদেরকে যদি আর্মিতে অ্যাপয়েন্ট করে রেখে দেয়, তাহলে যে অন্য সময় যদি যুদ্ধ হয় তাহলে কি তারা কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না, কারণ তো কোনোদিন প্র্যাকটিস করেনি। সেই জন্য কি হয়, বিভিন্ন দেশের সঙ্গে এরকম সামরিক মহড়া হয়, কখনো দুটো দেশের মধ্যে, কখনো তিনটে দেশের মধ্যে, কখনো 5টা দেশের মধ্যে, এরকম হয়। সেরকম এটা একটা বহুপাক্ষিক সামরিক মহড়া বা এক্সারসাইজ বলা হয়, যেটা এক্সারসাইজ ব্রাইট স্টার। সেখানে ভারত অংশগ্রহণ করার জন্য 700-রও বেশি সৈন্য পাঠাবে। মানে তারা সেখানে যাবে, যাওয়ার পরে সেখানে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলতে কি, এক্সারসাইজ হবে। এই একটা মানে বোম ফেলানোর সময় যে একটা ট্যাকটিক বলো, বোম আর ফেলাবে না, কিন্তু বিভিন্ন ধরনের যে ট্যাকটিক্স হয় সেগুলো একে অপরের সাথে মহড়া করবে, যুদ্ধের মহড়া হয়, সেই জিনিসটা করবে। সো এক্সারসাইজ ব্রাইট স্টার, যেটা কোথায় হচ্ছে না, মিশরে হচ্ছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, তারপরে কোশ্চেন নাম্বার 10, সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা আইএমএফ রয়েছে, তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো কাকে? উর্জিত প্যাটেল। নাম হয়তো শুনেছো, তিনি আমাদের ভারতের প্রাক্তন আরবিআই এর গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল। এবার এই উর্জিত প্যাটেলের সঙ্গে যে বিজেপি সরকারের বেশ ঝামেলা হয়েছে। ঠিক আছে, প্রচুর ঝামেলা হয়েছে। তো সেই কারণের জন্য তিনি, তার মেয়াদ 2019-এর সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল, তিনি 2018-তে 10ই ডিসেম্বর তিনি পদত্যাগ করে দিয়েছিলেন। এবার তার টার্ম কবে থেকে ছিল? 2016 সেপ্টেম্বরে তাকে এনডিএ সরকার, মানে এনডিএ সরকার বলতে কি, এনডিএ ইউপিএ এগুলো সম্পর্কে জানো? এনডিএ সরকার, ইউপিএ সরকার, এগুলো সম্পর্কে জানো? জিনিসগুলো কি? এনডিএ সরকার জানো কি জানো বলো, আমি বুঝিয়ে দেবো। না স্যার। আইডিয়া আছে না, কোনো আইডিয়া নেই? এনডিএ তো বিজেপির সঙ্গে থাকা অনেকগুলো পার্টি, হ্যাঁ, যারা মিলিত সমন্বয়ে সরকার তৈরি করে। আর ইউপিএ? আর ইন্ডিয়া বাকি। এনডিএ পার্টি হচ্ছে যেটা বিজেপি, তার মধ্যে কি স্যার, মানে শুনতে পেলাম না। রয়েছে, হ্যাঁ, বিজেপি রয়েছে, তার সঙ্গে আরো অনেক পার্টি রয়েছে। ইউপি হচ্ছে কংগ্রেস রয়েছে, তার সাথে আরো অনেক পার্টি রয়েছে। এবার কি এরকম জোটগুলো গঠন করা হয় কিসের জন্য? আমাদের তো মাল্টিপল পার্টি, মানে যত না তোমার ঘরে রুম আছে তার থেকে বেশি ইন্ডিয়াতে পার্টি আছে। সেই জন্য কি হয়, যখন ভোট হয়, ভোটের সময় কোনো একটা পার্টি মেজরিটি অর্জন করতে পারে না, মানে 50% যে ভোট হয় 50% সিট পেতে পারে না, কারণ সিট ভাগ হয়ে যায়।
সেই কারণে কি হয়, বিভিন্ন পার্টি নিজেদের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি করে রাখে। যেমন এনডিএ জোট আছে, যেখানে বিজেপি রয়েছে প্লাস অন্যান্য পার্টি রয়েছে। এবার ভোটের সময় যে যার প্রার্থী দেবে। এবার প্রার্থী দিয়ে যদি বিজেপি একা হয়তো 500টা সিটের মধ্যে 250 বেশি প্লাস পেয়ে গেল, তখন তার এনডিএ জোটের প্রয়োজন নেই, তখন সে নিজেই সরকার গঠন করে নেবে। কিন্তু যদি তার সিট ম্যাচ না করে, তাহলে কি হবে, বিজেপি তখন তার যে জোটের দলগুলো রয়েছে তাদের কাছ থেকে তোমার হচ্ছে সমর্থন নেবে, নিয়ে সরকার গঠন করবে। যেমন এই যে 2024-এর ইলেকশন হলো, সেখানে কিন্তু বিজেপি মেজরিটি পায়নি, এনডিএ জোট মেজরিটি পেয়েছে। কিন্তু 2024-এর আগে যে আমাদের 2000 হচ্ছে কবে কত হয়েছিল বলতো, 18, তাই তো? 2018, হ্যাঁ, 14, 4, 18, 4, 8, 14, 18, 2018-তে যে হয়েছিল, স্যার তখন 18 না স্যার, 19 স্যার, 19। 19-এ হলো, হ্যাঁ 2019-এ যেটা হলো লোকসভা নির্বাচন হলো, তো সেখানে কিন্তু হুম, বিজেপি কিন্তু 19-এর পরে মেজরিটি, 24-এ হয়েছে। হ্যাঁ বিজেপি কিন্তু সেখানে মেজরিটি পেয়েছিল। মানে বিজেপি তখন কিন্তু এনডিএ জোটের প্রয়োজন হয়নি, কিন্তু এবারে কিন্তু এনডিএ জোটের প্রয়োজন হয়েছিল। তো এই এনডিএ সরকার, বিজেপি সরকার তাকে 2016 সালে অ্যাপয়েন্ট করেছিল। তারপর মনে করো তো 2016 সালের ডিসেম্বরে কি হয়েছিল, মনে আছে? স্যার নোটবন্দি হয়েছিল। নোটবন্দি হয়েছিল, ঠিক আছে। এবার এই নোটবন্দি হওয়ার পরে সেই সময় রিজার্ভ ব্যাংকের কাউকে সেভাবে মানে জানিয়েছিল, কিন্তু সেভাবে অ্যাপ্রুভাল নেওয়া হয়নি। প্লাস তারপরে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদী সরকার রিজার্ভ ব্যাংকের রিজার্ভ মানে রিজার্ভ ব্যাংকে তো টাকা রিজার্ভ থাকে কিছু, সেখান থেকে টাকা ব্যবহার করতে চেয়েছিল। তখন সেই জায়গায় উর্জিত প্যাটেল সেটাকে ব্যবহার করতে দেয়নি। সেই কারণে গভর্নমেন্টের সঙ্গে উর্জিত প্যাটেলের প্রচুর সংঘাত হয়েছিল আরবিআই, ঠিক আছে। সেটা উর্জিত প্যাটেল প্রচন্ড প্রেসারে থেকে আগে কিন্তু পদত্যাগ করে চলে গেছিল। তো সেই উর্জিত প্যাটেলকে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হচ্ছে। আইএমএফটা কি, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এরা কি হয়, বিশ্বের বিভিন্ন দেশ আমাদের যেরকম বিভিন্ন অর্গানাইজেশন, ইউএন রয়েছে, ইউনাইটেড নেশন রয়েছে, তারপর এই যে ইউনাইটেড নেশনের অনেকগুলো পার্ট রয়েছে, অংশ রয়েছে। তো সেই বিশ্বের যেসব দেশ রয়েছে তারা মিলে কি করে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করেছে, যেই দেশের টাকার দরকার হয় সেই দেশকে লোন দিয়ে থাকে। এই দেশকে লোন দেওয়া যাবে কি যাবে না, বা দিলেও কি শর্ত থাকবে, সব কিছুগুলো আমাদের পড়তে হবে, ইকোনমিক্স আমরা পড়বো। তো সেই আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর করা হয়েছে উর্জিত প্যাটেলকে। এরকম পদ যে মানে যাকে তাকে ধরে বসিয়ে দেওয়া হয় না, ঠিক আছে, বা যাকে তাকে এরকম পদ দেওয়া হয় না। আমাদের অর্থমন্ত্রীকে এরকম পদ দেওয়া হবে না, কারণ অর্থ মানে সেরকম জ্ঞান যদি না থাকে, যে কোনো ব্যক্তিকে হঠাৎ করে এরকম পদ অফার করা হয় না। তো অরিজিৎ প্যাটেল ভেরি ভেরি ট্যালেন্টেড ইকোনমিস্ট, ঠিক আছে, সেই জন্য তাকে এই পোস্ট অফার করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, ভারতে প্রথম ইএমআই বেসড ক্রেডিট কার্ড চালু করলো ইউনিটি ব্যাংক এবং ভারত পে একসাথে। ইউনিটি ব্যাংক রয়েছে আর ভারত পে। ভারত পে তো প্রত্যেকে জানো, ভারত পের ফাউন্ডার মানে কে বানিয়েছে জানো? ভারত পের শার্ক ট্যাঙ্ক দেখলে তো দেখতে পাবে, প্রথমে ছিল মোটা করে আসনিস গ্রোভার, মনে আছে? আসনিস গ্রোভার নাম শুনেছো না শোনোনি? লোকটা হচ্ছে যা বলে ডাইরেক্ট মুখের উপর বলে, ও তো কাউকে মানে করে না। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনেছি। সে যা বলে বাবু মুখের উপর বলে, সে কাউকেই করে না। তো অ্যাস্ট্রিস গ্লোবাল ভারত পে তৈরি করেছিল। এটা মানে রিভলিউশনারি একটা জিনিস ছিল ভারত পে। যারা হচ্ছে জানো আজকের দিনে দেখো, তুমি যে কোনো তোমাকে একটা কিউআর কোড দেওয়া হলো, ঠিক আছে, সেই কিউআর কোড থেকে তুমি যে কোনো অ্যাপ থেকে তুমি সেই কিউআর কোডে পেমেন্ট করতে পারো। আমি তোমাকে একটা কিউআর কোড দিলাম পেমেন্ট করতে, তুমি কি করো, গুগল পে থেকেও করতে পারো, ফোন পে থেকেও করতে পারো, অ্যামাজন পে থেকে করতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। আগে কিন্তু এটা করা যেত না। আগে তোমাকে যদি গুগল পের কিউআর কোড হয়, তোমাকে গুগল পে থেকেই পেমেন্ট করতে হবে। যদি ফোন পের কিউআর কোড হয়, তোমাকে ফোন পে থেকেই করতে হবে। তুমি কিন্তু অন্য কোনো এ থেকে করতে পারবে না। কেউ হয়তো গুগল পে খুলে রেখেছে, এবার তুমি ফোন পে তোমার কাছে আছে, তুমি গেছো না, পেমেন্ট তুমি করতে পারবে না, ঠিক আছে। ভারত পে প্রথমবার চালু করেছিল যে তুমি যে কোনো একটা কিউআর কোড নিয়ে আসো, তুমি যে কোনো অ্যাপ থেকেই সেখানে তুমি পেমেন্ট করতে পারো। এটা প্রথম ভারত পে চালু করেছিল। এই কারণে ভারত পে কোম্পানি রাতারাতি কোটিপতি হয়ে গেছিল আশিস গ্লোবাল, ঠিক আছে। মানে একদম যাকে বলে ভিখারি বলাটা ভুল, মানে একদম দেনার দায় ছিল, সেখান থেকে বিশাল বড় লাভ এক রাত্রে করেছিল আশিস গ্লোবাল, রিস্ক নিয়েছিল বলে, ঠিক আছে। তো ভারতীয় ব্যবসায়ীদের এই আর্থিক অন্তর্ভুক্তিকে বাস্তবে রূপায়নের জন্য 2018 সালে ভারত পে গঠন করা হয়েছিল, যেটা ভারতের প্রথম ইউপিআই অপারেটেবল কিউআর কোড চালু করেছিল। 2020 সালে কোভিড এর সময় ভারত পে কার্ড গ্রহণযোগ্যতা টার্মিনাল চালু করেছিল। ভারত পের সঙ্গে ইএমআই বেসড ক্রেডিট কার্ড
মানে ক্রেডিট কার্ড তো জানো, টাকা না থাকলে আগে থেকে ধার নেওয়া, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড করে। ঠিক আছে, ক্রেডিট কার্ড ব্যাপারটা কি সেটা সম্পর্কে জানো, যে তোমার অ্যাকাউন্টে টাকা নাই, কিন্তু তোমার অ্যাকাউন্টে হয়তো এখন 1,000 টাকা পড়ে আছে, কিন্তু তোমার একটা ফোন নিতে ইচ্ছে করছে, সেইটার দাম হচ্ছে তোমার ধরো 10,000 টাকা, কিন্তু তোমার কাছে 1,000 টাকা আছে, তুমি কি তাহলে কিনতে পারবে না? 10,000 টাকা জমিয়ে কিনবে না? তুমি একটা ক্রেডিট কার্ড নিয়ে নাও, দিয়ে কি করবে, আমি হচ্ছে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেবো, 10 মাসে আমি সেই টাকাটা দেবো, সেই জন্য হচ্ছে ক্রেডিট কার্ড। এবার ক্রেডিট কার্ড ইএমআই বেসড, কিন্তু ক্রেডিট কার্ড যদি থাকে তুমি ইএমআই তার মধ্যে চালু করতে পারো ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে। কিন্তু ক্রেডিট কার্ড থাকা মানেই যে সে তোমার ইএমআই হবে সেরকম নয়। ক্রেডিট কার্ডের দেখবে কেউ যদি থাকে, একটা বিল হয় তোমার হচ্ছে, দেখবে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করো, ক্রেডিট কার্ড কারো আছে ক্রেডিট কার্ড কেউ ব্যবহার করো? হ্যাঁ স্যার, আমি করি, আমি করি, আচ্ছা, আমি করি স্যার। হ্যাঁ, ক্রেডিট কার্ডের দেখবে একটা বিল আছে, সেই বিলটা তোমাকে একটা ডেট থাকে, সেই ডেটে তোমাকে বিলটা পে করতে হয়। তুমি হয়তো কিনে নিয়েছো, এবার সেই কিনে নেওয়ার পরে তোমার একটা বিল এলো যে এই মাসের শেষে 2 লাখ টাকার বিল তোমার টোটাল এসেছে, এবার তোমাকে সেটা দিতে হয়। তো দিতে হয় না, তুমি সেই টাকাকে ইএমআই তে তুমি সেই ক্রেডিট কার্ডের বিলটাকে দিতে পারো। 2 তারিখের দিকে একটা ডেট আছে, সেইখানে ওরা বিলটা ডিউ পাঠিয়ে দেয়, সেই ডিউতে পেমেন্ট করে দেয়, বা কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যায়। হ্যাঁ, এবার তোমার হয়তো টাকা নেই, বা তুমি চাইছো যে সেটাকে তুমি একসাথে সেই বিলটা পেমেন্ট করবে না, 2 তারিখ বলেছে, তুমি সেই বিলটাকে তুমি 4 মাস ধরে দিতে চাও, তুমি কি দিতে পারবে সেটা? না, সেই জিনিসটা ট্রাই করিনি স্যার। সেটা হবে না। তো সেইটার জন্যই চালু করলো প্রথমবার ইউনিটি ব্যাংক, এবং ভারত পে সেই জিনিসটাই চালু করলো। তোমার হয়তো এই মাসের শেষে ক্রেডিট কার্ডে বিল হয়েছে 2 লাখ টাকা, হয়তো বিল হয়েছে, এবার তোমাকে সেটা 2 তারিখের মধ্যে বা ধরো আর 5 দিন পরে পে করতে হবে। তুমি বলছো না, সেই এই মুহূর্তে টাকাটা আসেনি, তুমি সেই ক্রেডিট কার্ডের বিলটাকে তুমি ইএমআই তে দিতে পারো। এবার বোঝা গেল ব্যাপারটা কি হয়েছে? ওকে, হ্যাঁ স্যার। সেইটা হচ্ছে ইউনিটি ব্যাংক এবং ভারত পে মিলে এটা চালু করেছে। এই আলোচনাগুলো এই কারণেই করছি, এগুলো মাথার মধ্যে সেট হবে, নাহলে কিন্তু সেট হবে না। নাহলে শুধু দিয়ে দিলে একটা করে দেখবে, শুধু আটকে রয়ে যাবে। পরেরটা, ভারত এবং এশিয়া প্যাসিফিকে শিক্ষামূলক নেতৃত্বের জন্য রাঘব গুপ্তাকে নিয়োগ করলো ওপেন এআই। এটা মনে রাখবে, রাঘব গুপ্তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এশিয়া এবং ভারতের যে প্যাসিফিকে এআই শিক্ষা করার জন্য। ওপেন এআই কোম্পানি রয়েছে, স্যাম অল্টম্যান নাম হয়তো শুনেছো, ফাউন্ডারের মধ্যে ওপেন এআই এর স্যাম অল্টম্যান। তো যাই হোক, সেখান থেকে রাঘব গুপ্তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ভারত এবং এশিয়াতে এআই শিক্ষাকে দেওয়ার জন্য। তো তিনি শিক্ষার সাথে এআই কে মানে যে আমাদের এডুকেশনে এআইটাকে আরো ভালোভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আইআইটি মাদ্রাজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি কোর্সেরার ব্যবস্থাপনায় পরিচালকের দায়িত্ব পালন করে বিভিন্ন মানুষকে অনলাইন শিক্ষা গ্রহণে সহায়তা করেছেন। তো এই রাঘব গুপ্তা উপর ভীষণ বড় দায়িত্ব রয়েছে, যে ওপেন এআই দায়িত্ব দিয়েছে যে সবাইকে এআই মানে এশিয়া এবং তার যে প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরের যে অঞ্চল, তার মধ্যে মালদ্বীপ থেকে শুরু করে আমাদের থাইল্যান্ড, কম্বোডিয়া, এইসব যারা রয়েছে, এইসব জায়গায় এআই শিক্ষা দেওয়ার জন্য রাঘব গুপ্তাকে ওপেন এআই অ্যাপয়েন্ট করেছে। পরেরটা, এটা ভালো একটা ইনফরমেশন, চতুর্থতম ভারতীয় বিমান সংস্থা হিসেবে আইএটিএ তে যোগদান করলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এবার দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, এয়ার ইন্ডিয়া আলাদা আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আলাদা। এবার বলবে স্যার দুটো কি তাহলে আলাদা আলাদা ব্যাপার? আলাদা ব্যাপার নয়, এটাকে বলা হয় সাব ব্র্যান্ড। সাব ব্র্যান্ড, যেমন তোমাদের একটা কোম্পানি বলি, তোমরা এটা সম্পর্কে মোবাইল যারা ব্যবহার করো, তারা রেডমি শুনেছো, এমআই শুনেছো, পোকো শুনেছো, শুনেছো তো? তাহলে এগুলো আলাদা আলাদা কোম্পানি, তাই তো, নাকি না একই কোম্পানি? এগুলো আলাদা কোম্পানি না একটা কোম্পানি? স্যার এগুলো শাওমির সাব ব্র্যান্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে সবাই শাওমি বলে একটা কোম্পানি রয়েছে, শাওমি কোম্পানির এরা সাব ব্র্যান্ড। রেডমি, এমআই, পোকো মানে একটাই কোম্পানি, তারা কিন্তু সাব ব্র্যান্ড হিসাবে, মানে এতে কি হবে, লোকের কাছে মনে হবে বাবা এত কোম্পানি মার্কেটে আছে, একটাই কোম্পানি। তারা শুধু কি করে, উপরের যে শুধু মানে একটু একটু স্টাইল পাল্টে দিয়ে কি করলো, সেখানে একটা তো তোমার হচ্ছে তোমাদেরকে দিয়ে দিল একটা কোম্পানি, তখন তোমরা ভাবলে বা সত্যি অনেক জিনিস আছে তো। সেরকম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হচ্ছে এয়ার ইন্ডিয়া যে বিমান সংস্থা রয়েছে তার একটা সাব ব্র্যান্ড হিসেবে তৈরি করা হয়েছে। এটা কিসের জন্য? দেখো লাস্টে এই জিনিসটা বলা আছে
যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে তৈরি করা হয়েছে কম খরচে কম খরচের একটা বিমান সংস্থা, যেটা 2005 সালে শুরু করা হয়েছিল সম্পূর্ণ এয়ার ইন্ডিয়ার মালিকাধীন হিসাবে। মানে তুমি যদি যাও কম খরচের, দেখো বিমানের ভাড়া অনেক বেশি, ঠিক আছে, তুমি এখান থেকে হয়তো তামিলনাড়ু যাবে, তোমার 9,000 টাকা 10,000 টাকা ভাড়া পড়বে। এবার তুমি যদি ট্রেনে সেই জায়গায় চলে যাও, স্লিপারে কেটে যাও, 300 টাকা 400 টাকায় তোমার টিকিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেখানে তোমাকে যখন অভিষেক, তোমার ভিডিও অন আছে, আচ্ছা, তোমাকে যখন মানে বলবে, তখন তোমাকে যখন হচ্ছে এই খরচটা, এবার তুমি চাইবে একটু কম খরচে যদি যেতে পারো, সেই জন্য তোমাকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে তৈরি করা হয়েছে। এবার আইএটি এটা কি? আইএটি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এই যে বিমান পরিবহন সমিতি, ইন্টারন্যাশনাল অ্যারোনটিক্স ট্রান্সপোর্ট মানে অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তো এই অ্যাসোসিয়েশনে কি হয়, বিভিন্ন ভারতীয় কোম্পানিতে যোগদান করেছে। মানে তারা কি করে, বিভিন্ন রকমের একই পলিসি করে যে এই কোম্পানির এই জিনিসটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করবে, এটা অর্গানাইজেশন। সেরকম সেখানে এর আগে এয়ার ইন্ডিয়া এর সদস্য রয়েছে, ইন্ডিগো, যারা ফ্লাইটের সম্পর্কে জানো তারা দেখবে, ইন্ডিগো রয়েছে, আর স্পাইস জেট। এই তিনটে এয়ার বিমান সংস্থা তারা এই আইএটিএ তে রয়েছে। এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে চতুর্থ বিমান সংস্থা হিসেবে এতে যোগদান করানো হয়েছে, ঠিক আছে, অ্যাপয়েন্ট করা হয়েছে। এবার তারাও একসাথে, এবার একসাথে যদি থাকে বিভিন্ন জিনিসে একে অপরকে সহায়তা করতে পারে। আচ্ছা, পরেরটা বলছে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? 1 থেকে 7ই সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ, নিউট্রিশন উইক পালন করা হয়। এবছরের থিমটা রয়েছে ইট রাইট ফর এ বেটার লাইফ, ঠিক আছে, মানে ভালো জীবনযাপনের জন্য ঠিকঠাক জিনিস খেতে বলা হচ্ছে। না আমরা তো খাবো না, আমরা তো যা ইচ্ছাই খাবো। আচ্ছা, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন 2025। প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন মানে, প্যারা অ্যাথলেটিক মানে আমাদের অ্যাথলেটিক্স হয়, প্যারা মানে যারা হ্যান্ডিক্যাপ্ট হয়, চ্যালেঞ্জ হয়, মানে স্পেশালি চ্যালেঞ্জে তাদেরকে প্যারা অলিম্পিক বলা হয়। সেখানে ভারতের পতাকা বহন করছে কে? ধরমবীর নাইন এবং প্রীতি পাল, এরা দুজন। তো 2024 সালে এই যে প্যারা অলিম্পিকে পুরুষদের থ্রো ক্লাবতে স্বর্ণপদক জিতেছিল ধরমবীর এবং 2টি ব্রোঞ্জ পদক জিতেছিল প্রীতি। এবার এগুলো কি, আগের বছর আগের যে অলিম্পিক বা বিভিন্ন জায়গায় যারা ভালো ফল করে তাদেরকে জেনারেলি পরের মানে অলিম্পিকের সময় তাদেরকে ফ্ল্যাগ দিতে বলা। এবার এর সময় ওপেনিং এর সময় আলাদা জন ফ্ল্যাগ নিয়ে যায়, ক্লোজিং এর সময় আলাদা ফ্ল্যাগ নিয়ে যায়। যেমন অভিনব বৃন্দা যখন শুটিং এ পেয়েছিল গোল্ড, তারপরে তাকে তার পরের বছর মানে অলিম্পিকে সে ফ্ল্যাগ হোস্টিং করেছিল, ঠিক আছে, ফ্ল্যাগ বেরিয়ার করেছিল, এগুলো দেওয়া হয়। সেখানে এবারে প্যারা অলিম্পিক যেটা 2025 হচ্ছে, সেখানে ধরমবীর নাইন এবং প্রীতি পাল আমাদের ফ্ল্যাগ বিয়ারিং করছে, ঠিক আছে, কারণ আগের বারে 24-এ তারা হচ্ছে গোল্ড আর এই দুটো ব্রোঞ্জ পেয়েছিল সেই কারণে। আচ্ছা, কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025, কমনওয়েলথ ওয়েট লিফটিং মানে ভারোত্তোলন 2025-এ সোনা জিতলো ভারতের অজয় বাবু ভল্লুরি, ঠিক আছে। কমনওয়েলথ সম্পর্কে আমি বলছি জিনিসটা কি। এই অজয় বাবু ভল্লুরি ভারতের প্রথম দেশীয় ভারোত্তোলক যিনি কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পুরুষদের 79 কেজি বিভাগে সোনা জিতেছেন। আর তিনি স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে 335 কেজি ওজন তুলেছেন, যার মধ্যে 152 কেজি স্ন্যাচ এবং 183 কেজি ক্লিন অ্যান্ড জার্ক ছিল। এরপরে মাধ্যমে অজয় বাবু 2026 সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করছে। কয়েকটা জিনিস একটু বলে দিই এখানে। প্রথম কথা একটা জিনিস বলে দিই যে কমনওয়েলথ কথাটা তোমরা প্রায় শুনেছো, কমনওয়েলথ গেমস হয়, এই কমনওয়েলথ জিনিসটা কি, কি বলতে পারবে? কমনওয়েলথ জিনিসটা কি, আর আইডিয়া আছে? হোয়াট ইজ কমনওয়েলথ? বলো, না বলতে পারলে বলো, তাতে অসুবিধা নেই, আমি বুঝিয়ে না দেবো। স্যার, না স্যার, আইডিয়া নেই। আচ্ছা, দেখো কমনওয়েলথ জিনিসটা হচ্ছে কি, আমরা তো জানি যে পৃথিবীতে কি হয়েছে বিভিন্ন সময়, মানে যত দেশ ছিল তারা কোনো না কোনো সময় কারো দ্বারা মানে উপনিবেশ হিসেবে ছিল। যেমন ধরো তোমার ধরো হচ্ছে আহ, আমাদের হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে আরো পাশাপাশি যে আমাদের দেশগুলো রয়েছে, অনেক দেশ যেগুলো ইংল্যান্ডের মানে উপনিবেশ ছিল, ঠিক আছে। সেরকম অনেক দেশ রয়েছে যেগুলো হচ্ছে তোমার ফ্রান্সের উপনিবেশ ছিল, ঠিক আছে। অনেক দেশ ছিল যারা পর্তুগিজের উপনিবেশ ছিল, এইভাবে ছিল। এবার পরবর্তীকালে কি হচ্ছে, এদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। ইন্ডিয়াকে স্বাধীন করা হয়েছে, পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে, আর শ্রীলঙ্কা স্বাধীন হয়েছে, মায়ানমার স্বাধীন হয়েছে। তো এরা প্রত্যেকে আস্তে আস্তে স্বাধীন হয়েছে। আফগানিস্তান স্বাধীন হয়েছে, তারপর বহু দেশ এরকম করে আস্তে আস্তে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, অনেক দেশের কাছ থেকে স্বাধীন হয়েছে। এবার দেখো স্বাধীন হয়ে যাওয়ার পরে তারা হঠাৎ করে সেই দেশের অর্থনীতি কি স্ট্রং হয়ে গেছে? হয়নি।
মিশর বলো, এরাও সব ইন্ডিয়ার মানে সব এই ছিল, মানে তোমার হচ্ছে পরিবেশ ছিল। ফলে কি হলো, যখন স্বাধীনতার পরবর্তী সময় প্রত্যেকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হলো। সেই কারণে তারপরে তারা সবাই মিলে ডিসাইড করে, এবার সেই দেশে কি হয়েছে, একটা যখনই মানে কোনো দেশ কোনো জায়গায় উপনিবেশ করে, সেই দেশে শুধুমাত্র যে সম্পদ লুট করে সেটা না, সেই দেশে নিজের কালচারটাকে পুরোপুরি মানে ঢুকিয়ে দিয়ে আসে। যেমন আমাদের এখানে দেখো কালচার পুরো ব্রিটিশ কালচার আমাদের হয়ে গেছে। এই আমরা হচ্ছে একটু স্যুট বুট পরতে পছন্দ করি, যদি কাউকে ধুতি পাঞ্জাবি পরতে বলা হয় তাহলে আমরা পরি না। পরি কখন না, পূজার সময় একটু শো অফ করার জন্য। বাকি সব আমরা জিন্স পরতে পছন্দ করি। এই মেয়েরা তো যাই হোক শাড়ি, মানে অনুষ্ঠান হলে শাড়ি পরবো, নাহলে শাড়ি পরবো না, নাহলে জিন্স পরবো বা চুড়িদার পরবো, এটা তো সেরকম তাদের কালচার আমাদের চলে এসেছে। ফলে সেই দেশের লোকেরা চাইছে ব্রিটিশদের মতো থাকতে, কারণ তারা এতদিন অভ্যস্ত হয়ে গেছে ব্রিটিশ কালচারে বাটার খেতে, পাউরুটি বাটার খেতে, তারা তরি মুড়ি টুড়ি খাবে, ভাত খাবে, খেতে চায় না। তো সেই জন্য সমস্যা। সেই কারণে অনেক দেশগুলো মিলে ডিসাইড করেছে যে আমরা আমাদের প্রত্যেক দেশে ব্রিটিশদের মতো করে জিনিসপত্র আমরা রাখবো, যাতে সাধারণ মানুষ সেই জিনিসগুলো সুবিধাগুলো নিতে পারে। সেই জন্য তারা গঠন করেছিল কমনওয়েলথ। মানে এর মধ্যে বিশেষ করে যে দেশ যার উপনিবেশ ছিল, সেই দেশের মতো যে পলিসি তারা সেই দেশে মানে ইমপ্লিমেন্টেড করবে, সেগুলোকে বলা হয় কমনওয়েলথ। এবার বোঝা গেছে? যেমন ভারত ব্রিটিশ কমনওয়েলথের সদস্য। ব্রিটিশ কমনওয়েলথ মানে ব্রিটিশদের যেসব উপনিবেশ ছিল এখন তারা স্বাধীন, কিন্তু তারা প্রত্যেকে কমনওয়েলথে আছে। তাহলে কি তারা ব্রিটিশদের মতো যে জিনিসপত্র তারা সেগুলো রাখতে পারবে? সাধারণ মানুষও খুশি, সবাই খুশি। এবার বোঝা গেছে কি ব্যাপার? ওকে, আচ্ছা। তো এই কমনওয়েলথের যে গেমস হয়েছিল সেখানে অজয় বাবু ভাল্লুরি ভারোত্তোলক, ওয়েট লিফটিং। এবার এখানে অনেক রকমের ভারোত্তোলন হয়, স্ন্যাচ হয়, ক্লিন অ্যান্ড জার্ক হয়, ঠিক আছে? মানে কি স্ন্যাচ মানে কি, তুমি যখন ওয়েট লিফটিং করা হয় তুমি সেটাকে এক মানে তুলে ডাইরেক্ট তুলে নিতে হবে। ক্লিন অ্যান্ড জার্ক মানে একটু তুলে নিয়ে একটু আটকে রেখে তোমাকে করতে হবে, এরকম ওয়েট থাকে যেগুলো তোমাকে তুলতে হয়, ঠিক আছে? তোমার যে এবার 79 কেজি বিভাগ মানে তোমার ওজন যেন 79 থেকে বেশি না হয়, এরকম 79 কেজি বিভাগ হয়। তারপরে হচ্ছে তোমার 75 কেজি বিভাগ হয়, 70 কেজি বিভাগ হয়, 62 কেজি বিভাগ, এরকম আলাদা আলাদা বিভাগ হয়। মানে তুমি এর আন্ডার ওয়েট হতে পারো, কিন্তু এর আপার ওয়েট হতে পারবে না। মানে তুমি যদি 80 কেজি হও, তুমি 79 বিভাগে যোগদান করতে পারবে না। কিন্তু তুমি যদি 17 মানে 50 কেজি হও, তুমি 79 বিভাগে যেতেই পারো। তাহলে স্যার তাহলে তো ভালো। এবার দেখো যে 50 কেজি সে কি বেশি ওয়েট তুলতে পারবে? পারবে না। যে 79 কেজি বা 78.5 কেজি সে তো বেশি বেটার তুলতে পারবে না। ওই জন্য উপরে যেন না হয়, কম হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সেখানে সোনা জিতেছে অজয় বাবু ভাল্লুরি। নেক্সট বলছে 70তম ফিল্ম ফেয়ার অনুষ্ঠান হবে কোন রাজ্যে? গুজরাটে হবে, ঠিক আছে? ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হয় আমাদের, দেখেছো খেলা আমাদের দেখায়, বলিউডের সিনেমা টিনেমার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হয়, এবারে গুজরাটে সেটা হবে 70তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। এখানে সব পুরস্কার দেবে, পুরস্কার দিলে আমাদের জিকে কমন মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট গুরুত্বপূর্ণ, বিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হলো রাজীব শুক্লাকে। বিসিসিআই আমরা জানি বোর্ড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারতের যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিসিআই। তো বিসিসিআই এর সদস্য এতদিন সভাপতি কে ছিল? রজার বিনি, ঠিক আছে? রজার বিনি নাম শুনেছো? তার ছেলে স্টুয়ার্ট বিনি ক্রিকেট খেল, আর আমাদের স্টুয়ার্ট বিনি আমাদের খেলতো, কিছুদিন খেলেছিল, তারপর যাই হোক, তো যোগ্যতা নেই, না থাকলে আর কি করবে, তার বাবা যত বড়ই হোক। তো এই 1983 যে বিশ্বকাপ যে জিতেছিল কপিল শর্মার নেতৃত্বে, সেই দলের সদস্য ছিল রজার বিনি। তিনি বিসিসিআই এর সভাপতি 2022 সালে অ্যাপয়েন্ট হয়েছিল। এর আগে ছিল আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, ছিল গাঙ্গুলি দাদা আমাদের ছিল, দাদা পদত্যাগ করে চলে গেছিল। তো সৌরভ গাঙ্গুলির জায়গায় তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এই রজার বিনির বয়স এখন 70 হয়ে গেছে, এবং বিসিসিআই রুল আছে 70 বছরের পরে কেউ আর এই পদে বসে থাকতে পারবে না, সেই জন্য তাকে সরে যেতে হয়েছে। আর এতদিন তার সহসভাপতি ছিল রাজীব শুক্লা। তো তাকে অন্তর্বর্তীকালীন যতদিন না পরবর্তী সভাপতি অ্যাপয়েন্ট হচ্ছে, ততদিন তাকে বিসিসিআই সভাপতি দায়িত্ব দেওয়া হবে। এবার যখন নতুন সভাপতি আসবে তখন সে তখন সরে যাবে। এখন বিসিসিআই এর সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি রাজীব শুক্লা। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আছে বিসিসিআই এর প্রেসিডেন্ট এখন কে রয়েছেন, তাহলে আমরা কিন্তু এখন রাজীব শুক্লা বলবো। ওকে, আচ্ছা। স্যার রাজীব শুক্লা তো বরাবর ভারপ্রাপ্ত ক্রিকেট মানে কি বলবো, খুব একটা হাইলাইটেড ক্রিকেটার ছিলেন না। না, নয় তো, ওই জন্য তো সহসভাপতি আছে, ওই জন্যই তো সহসভাপতি। যেমন আমাদের ভাইস প্রেসিডেন্ট, সেটাই আর আমাদের ওই জন্য আমাদের যখন ভাইস প্রেসিডেন্ট, নতুন ভাইস প্রেসিডেন্ট আজকে হয়েছে, ওটা আজকের হ্যাঁ, নোটসে নেই। সিপি রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন আছে, ওটা আজকের খবর হয়েছে, ওই জন্য আজকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর এটাই নেই।
ওটা পরের মানে উইকে যখন পরের যেটা হবে তার প্রথমেই দেখবো ওটা থাকবে আমাদের বর্তমান উপরাষ্ট্রপতিকে। ঠিক আছে, পুরো সুন্দর ব্যাপার। স্যার উনি মানে কাছাকাছি বিজেপির ভোটটা বেশি পেয়েছেন না? দেখো, স্বাভাবিক যে পার্টি ক্ষমতায় থাকবে তার ভোটেই মানে তার মানে পার্টির লোকই রাষ্ট্রপতি, তার পার্টির লোকই উপরাষ্ট্রপতি হবে, তার পার্টির লোকই স্পিকার হবে, এটা বাস্তব কথা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। এটা কিছু করার নেই বাবা, কি করবে, ওই জন্যই তো পার্টিগত ব্যাপার। আচ্ছা, সেটাই আর কি। হ্যাঁ, ভারত আর থাইল্যান্ডের মধ্যে মৈত্রী 14 যৌথ মহড়া, যেটা আমাদের মেঘালয়ে হচ্ছে, মেঘালয়ের উমরইতে জয়েন্ট ট্রেনিং মোড জেটিএন করা হচ্ছে, যেখানে 1 সেপ্টেম্বর থেকে এটা শুরু হয়েছে, 14 তারিখ পর্যন্ত চলবে। এটা হচ্ছে বিভিন্ন দেশের ভারত আর থাইল্যান্ডের আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য, মানে বিভিন্ন দেশে যাতে তারা এরকম মিলিটারি এক্সারসাইজ করতে পারে সেই জন্য। মৈত্রী 14 XIV হচ্ছে মেঘালয়, ভারত আর থাইল্যান্ড। ভারতের প্রথম এন্ড টু এন্ড আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট, ও স্যাট যেটা বলা হচ্ছে, এন্ড টু এন্ড আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট, যেটা হচ্ছে পাইলট লাইন ফেসিলিটি উদ্বোধন করা হলো গুজরাটের সানন্দে। আনন্দ নয়, সানন্দ। ঠিক আছে, একটু বলে দিই ব্যাপারটা কি। পাইলট লাইন ফেসিলিটি ব্যাপারটা হচ্ছে কি, পাইলট সার্ভে বিভিন্ন সময় করা হয়। জানো পাইলট সার্ভে জিনিসটা কি? পাইলট সার্ভে ব্যাপারটা কি ব্যাপার হয়, মানে পাইলট দিয়ে দেখা হয় কি হচ্ছে নাকি, কোন আইডিয়া আছে? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। যে সাপোজ তোমার মনে হচ্ছে তুমি একটা পলিসি চালু করতে চাও, কিন্তু সেই পলিসিটা আদৌ কার্যকর হবে কিনা সেটা তো তোমাকে দেখতে হবে। সেজন্য তুমি কি করো, প্রথমে কোনো একটা পার্টিকুলার জায়গা তুমি ডিসাইড করেছো পুরো ভারতের মধ্যে, আমি এই মেদিনীপুরে আমি একটা চেক করবো যে আমি এইটা চালু করতে চাইছি, মেদিনীপুরে শুধুমাত্র একটা ডিভিশনে চালু করলাম, দেখবো সেই জায়গা প্রোগ্রেস কেমন। যদি ভালো হয় তার মানে হ্যাঁ ঠিক আছে, এটা চালু করা যেতে পারে। টেস্ট করা, সেটাকে বলা হয় পাইলট সার্ভে। ঠিক আছে, সেরকম ভারতে প্রথম এন্ড টু এন্ড আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্ট, মানে সেমিকন্ডাক্টর কিসে ব্যবহার করা হয়, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রসেসর বানাতে। প্রসেসর অবশ্য জিনিস বোঝো, যে কোনো মোবাইল ব্যবহার করো, কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করো, যা ব্যবহার করো সব কিন্তু প্রসেসর ছাড়া চলবে না। আর প্রসেসর বানানো হয় সেমিকন্ডাক্টর দিয়ে। তো সেই সেমিকন্ডাক্টর এন্ড টু এন্ড আউটসোর্স, মানে প্রথম থেকে শুরু পর্যন্ত একটা সেমিকন্ডাক্টর বানাতে কিন্তু অনেক কিছু জিনিস লাগে, এই দেশ থেকে এটা লাগবে, ওই দেশ থেকে ওটা লাগবে, হ্যান ত্যান নিয়ে আমাদের বানানো হয়। সেরকম ভারত প্রথম এন্ড টু এন্ড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি টেস্ট তৈরি করেছে গুজরাটের আনন্দে, যেখানে ভারতে প্রথম ইন্ডিজিনাস বেসড মনোরমা 1 তৈরি হয়ে গেছে। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর পরে আছে, কোশ্চেন একটু পরে দেখতে পাবো। ভারত প্রথম ইন্ডিজিনাস সেমিকন্ডাক্টর অলরেডি বানিয়ে নিয়েছে। ঠিক আছে, একটু পরেই আলোচনা করছি, সেটা আমাদের আছে। আসামে প্রথমবার এক্সারসাইজ করা হলো আরোগ্য সেতু। আরোগ্য সেতু নামে একটা এক্সারসাইজ করা হলো, যেখানে আসামের তিনসুকিয়া জেলার ডুমরাইতে আরোগ্য সেতু নামে একটা বেসরকারি সামরিক মেডিকেল ফিউশন মহড়া পরিচালনা করা হচ্ছে, যেখানে উদ্দেশ্য হচ্ছে আর্মি মেডিকেল কর্পস, সিনিয়র সিভিল ডাক্তার এবং প্রাথমিক স্বাস্থ্যের কেন্দ্রে যোগদান। মানে বিভিন্ন জায়গায় কি সেনাবাহিনীরা বিভিন্ন যুদ্ধ করতে গিয়ে তো মানে তারা আহত হয়ে পড়ে, ফলে সেই জায়গায় সঠিক রকমের মেডিকেল ফেসিলিটি তারা পায় না। তো সেই কারণে তারা যাতে সঠিক ফেসিলিটি তারা পায়, সেই জন্য আরোগ্য সেতু এক্সারসাইজ আসামে লঞ্চ করলো ভারতীয় সেনাবাহিনী। টিসিএস নতুন চিফ এআই এবং সার্ভিস ট্রান্সফরমার অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করলো অমিত কাপুরকে। অমিত কাপুর টিসিএস এর প্রথম চিফ এআই অ্যান্ড সার্ভিস ট্রান্সফরমেশন অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করেছে টিসিএস। এটা তো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। নেপালকে 5-0 গোলে পরাজিত করে অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ জিতলো ভারত। নেপালকে হারিয়েছে 5-0 গোলে, চ্যাম্পিয়নশিপে ভারত জিতে গেছে, নেপালকে পরাজিত করে অনূর্ধ্ব 17 মহিলা চ্যাম্পিয়নশিপ জিতলো নেপালকে। এটা হচ্ছে নেপালের হচ্ছে থিম্পুর চামলিগাং স্টেডিয়ামে নেপালকে 5-0 গোলে হারিয়েছে, যেখানে ইয়ং টাইগ্রেস আমাদের 15 পয়েন্ট পেয়েছে, 5 ম্যাচে 15 পয়েন্ট, কোনো জায়গায় হারেনি, 5 ম্যাচে 5টাই জয় হয়েছে, 27টা গোল করেছে এবং এখনো পর্যন্ত একটাও গোল কিন্তু খায়নি। ঠিক আছে, তো বিশাল ব্যাপার। তো এই জন্য হচ্ছে লাস্ট ম্যাচ যেটা বাংলাদেশের সঙ্গে রয়েছে তার দিকে রয়েছে। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ। নয়ডাতে ভারতে প্রথম টেম্পার্ড গ্লাস উৎপাদন কারখানা উদ্বোধন করলো অশ্বিনী বৈষ্ণব, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, টেকনোলজিক্যাল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রয়েছেন। অশ্বিনী বৈষ্ণব, তিনি আগে ভারতের রেল মন্ত্রী ছিলেন,
এখন আমাদের ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন তথ্য প্রযুক্তি মন্ত্রী রয়েছে নয়ডাতে বানানো হয়েছে। টেম্পার্ড গ্লাস আমাদের মোবাইলের উপরে আমরা যে ব্যবহার করি টেম্পার্ড গ্লাস এর জন্য উত্তরপ্রদেশের নয়ডায় প্রথম টেম্পার্ড গ্লাস উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ফলে ভারতের যে ইলেকট্রনিক্স বাজারে এবং এই মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান মানে বিচারপতি হিসাবে, প্রধান বিচারপতি নয়, সুপ্রিম কোর্টে এরকম 34 জন বিচারপতি থাকে, চিফ জাস্টিস ছাড়াও আর 33 জন থাকে। তো 34 জন বিচারপতির মধ্যে 2 জন নতুন বিচারপতি অ্যাপয়েন্টেড হলো, রিটায়ার্ড করে, তো রিটায়ার করার পর তার মধ্যে হচ্ছে আলোক আরাধে এবং বিপুল এল পঞ্চোলি, 2 জন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। তো এরা কে কে ছিল? এরা আগে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল আলোক আরাধে, আর পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল বিপুল এম পঞ্চোলি। এরা দুজন সুপ্রিম কোর্টের এখন জাজ হিসেবে এদেরকে অ্যাপয়েন্ট করা হলো। ঠিক আছে, জেনারেলি কি হয়, বিভিন্ন হাইকোর্টের যারা চিফ জাস্টিস হয়, প্রধান বিচারপতি হয়, তারাই সুপ্রিম কোর্টে তারপর বিচারপতি হিসেবে অ্যাপয়েন্ট হয়। তারপর ওখান থেকে তারা যদি বেশি হয় তাহলে ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে থাকে সিনিয়রিটির বেসিসে। ঠিক আছে, তো ভারতের এখন বর্তমানে প্রধান বিচারপতি কে রয়েছে? বি আর গাভাই, নাম হয়তো শুনেছো, প্রেসিডেন্ট বি আর গাভাই রয়েছে। তো তিনি তাদেরকে মানে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, তো এখন 34 জন বিচারপতি রয়েছে। তো 2 জন বিচারপতি হলো অ্যাপয়েন্ট নতুন হয়েছে। আবার বয়স হলে বয়সের সাথে সাথে আবার যাবে, আবার আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবে, যদি প্রচুর পয়সা হয় একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে বিভিন্ন দেশ তোমাকে গোল্ডেন রেসিডেন্সি মানে সিটিজেনশিপ ব্যাপার প্রোগ্রাম চালু করবে, এরকম বিভিন্ন দেশ এটা করে। তো বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে ওমান। ওমান যে দেশ রয়েছে, এটা কি গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম কি? তোমার যদি টাকা থাকে তুমি কি করবে, বিদেশে ইনভেস্ট করতে পারো। মানে যোগ্য বিদেশি বিনিয়োগকারীরা, যদি কারো পয়সা আছে বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে বলো বা যে কোনো দেশ থেকে, তুমি যদি সেই দেশে 5 বছর বা 10 বছরের জন্য তুমি আবাসিক অনুমতি পাবে। মানে তুমি সেখানে থাকার পারমিশন তুমি পাবে কি করলে, যদি তুমি সেখানে ইনভেস্ট করো। এটা ওমানের একটা বিশেষ হচ্ছে স্কিম, মানে চালু করেছে ভিশন 2040। এটা ওমানের বিশেষ বিভিন্ন ধরনের পলিসি হয় যে 2040-এর মধ্যে তারা সেই দেশকে এই জায়গায় নিয়ে যেতে চায়। ঠিক আছে, তো সেই জন্য তারা বলেছে যদি কেউ যদি 5 বছরের রেসিডেন্সি নিতে চায়, তাহলে ওমানের একটা ব্যবসাতে 2 লাখ মানে 2,50,000 ওমানি রিয়াল যদি বিনিয়োগ করো, তাহলে 5 বছরের রেসিডেন্সি পাবে। আর যদি 5 লাখ যদি ওমানি রিয়াল তুমি ইনভেস্ট করো, তাহলে তুমি 10 বছরের জন্য রেসিডেন্সি সেখানে পাবে। ইনভেস্ট করলে তোমার পয়সা তোমারই থাকবে, তুমি ইনভেস্ট করে তুমি পাবে, কিন্তু ইনভেস্টমেন্ট যেহেতু করেছো সেটা আমরা তোমার এখানে থাকার পারমিশন দিতে পারি। ঠিক আছে, এটা গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম এরকম বিভিন্ন দেশ করে থাকে। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে কে? বিহার, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী করেছেন, যেখানে বলেছে যে একটি প্রতি পরিবার থেকে একজন মহিলা ব্যবসার জন্য 10,000 টাকা অনুদান পাবে। আর অমৃতলাল মীনা বলেছেন যদি 6 মাস ধরে সে ব্যবসাটা চালাতে পারে, ঠিক আছে, এবার দেখার পরে সেখান থেকে আরো অতিরিক্ত 2 লাখ টাকা তাকে দেওয়া হবে। যদি সে ব্যবসাটা 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো, 6 মাস যদি ব্যবসাটা চালিয়ে যেতে পারে, আবার তাকে 2 লাখ টাকা দেওয়া হবে, সরকার তাদেরকে দেবে, যাতে মহিলাদের আরো উন্নতি করার জন্য। এটা মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে বিহার মন্ত্রিসভা। ঠিক আছে, এই যে লক্ষ্মীর ভান্ডারে সন্তুষ্ট থাকে, কোনো অসুবিধা নেই, তা আছেই সবার জন্য। আচ্ছা, ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়ান পোস্ট অফিস ডিজি পিন বাস্তবায়ন করার জন্য ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে। আমাদের ডিজি পিন যেটা দেখবে তোমরা ব্যবহার হয়তো করে ফ্লিপকার্টে যখন করো, সেখানে দেখবে ডিজি পিন থাকে। ব্যাপার কি হয় যে তোমার সঙ্গে কেউ যদি ফ্লিপকার্টে কিছু অর্ডার করো, প্রথমবার যখন অর্ডার করবে, দ্বিতীয়বার যদি অন্য কেউ আসে, তাহলে দেখবে সে পুরো দেখবে তোমার বাড়ির সামনেই পৌঁছে যায়। কারণ তোমার যখন প্রথমবার তুমি বাড়ির সামনে থেকে ডেলিভারি নাও, রিসিভ করো, সঙ্গে সঙ্গে সেই জায়গায় পিন হয়ে যায় কোথায় তোমাকে ডেলিভারিটা দিচ্ছে। পরের বার যদি তুমি একই অ্যাকাউন্ট থেকে করো, তাহলে সেই যে ডেলিভারি বয় সে সেখানে দেখতেই পাবে যে এই ব্যক্তির মানে অ্যাড্রেসটা কোথায় আছে, সে তোমার পুরো নেভিগেশন পেয়ে তোমার কাছে চলে আসবে দেওয়ার জন্য। ঠিক আছে, এবার কি হয়, জেনারেলি ফ্লিপকার্টে যারা, তারা জানে যে এর বাড়ি এখানে, ওর বাড়ি এখানে, তো তাদের আর দরকার হয় না, তারা এমনিই পৌঁছে যায়। ঠিক আছে, যারা কেনাকাটা করে। তাহলে ডিজি পিন এখন ইন্ডিয়ান যে পোস্ট অফিস, তারা ভারতের সবচেয়ে বড় মানে সব ডেলিভারি দেওয়ার জন্য ফ্লিপকার্টের ব্যবসাকে বন্ধ করে পুরো একদম পোস্ট অফিস করতে চাইছে, সেই জন্য ডিজি পিন ব্যবস্থা চালু করেছে। তার জন্য ভারতে যে ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে তারা এটা কোলাবোরেশন করছে, কারণ নেভিগেশন যদি না পায় কি করে ব্যবহার করবে। ঠিক আছে,
কিছুদিন আগে ভারতের ডাক বিভাগ হচ্ছে আইটি 2.0 হিসাবে নিজস্ব পুরো একদম সার্ভার বেসড ওয়েবসাইট অ্যাপ বানিয়েছে। ঠিক আছে, তো ভালো ব্যাপার এটা। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় প্রত্যেকেই জানি 5 সেপ্টেম্বর, 5 তারিখ আমাদের শিক্ষক দিবস পালন করা হয়। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি দুবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। তিনি 1885 5 সেপ্টেম্বর মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেছিলেন। 1962 সালে তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হওয়ার পরে 5 সেপ্টেম্বর তিনি যখন তার মানে জন্মদিনে মানে ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে কেউ আমার জন্মদিন না পালন করে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি বেশি খুশি হব। সেই জন্য 1962 সালে 5 সেপ্টেম্বর থেকে তাকে আমরা 6 সেপ্টেম্বর পালন করছি তার জন্মদিনকে। আর 1962 তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে, এর আগে 62 পর্যন্ত আমাদের রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। 1950 থেকে 62 পর্যন্ত রাজেন্দ্র প্রসাদ ছিলেন, 62 থেকে 67 পর্যন্ত রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তারপরে 67 থেকে 67-তে জাকির হোসেন হয়েছিলেন, কিন্তু 2 বছরের পরে 69-এ তিনি মারা যান। ঠিক আছে, আমরা পড়বো রাষ্ট্রপতি চ্যাপ্টার পড়বো, সেখানে কনস্টিটিউশন আমরা পড়বো, কে এসেছিল, কার পরে এসেছিল, কে মারা গেছিল, কেন মারা গেছিল, সব ব্যাপার আমরা পড়বো। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যেটা এফএসএসআই, তোমরা যদি কোনো খাবার দাবার কেনো দেখবে সেখানে এফএসএসআই লেখা থাকে। ঠিক আছে, লেখা থাকে, দেখবে খাবারের গায়ে লেখা এফএসএসআই অ্যাপ্রুভড। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি, তার সিইও হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে রজিত পুনহারিকে। এই ফুড সেফটি অফিসার মানে ফুড এসএসআই এর যারা হয়েছে, সেটা জেনারেলি আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে থাকে। এই যে কোন খাবারটা ঠিক, কোন খাবারটা খাওয়ার পক্ষে আনফিট, সেগুলো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সবই বাবু টেবিলের তলা দিয়ে পয়সা দিয়ে সবকিছু চলে যায়। ঠিক আছে, ফুড সেফটি বলে কিছুই ব্যাপার নেই, শুধু নামের অফিসার, আর কিছু না। পয়সা দিলে সব মানে আনসেফ খাবারও সেফ হয়ে আমাদের পেটে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, বলার মতো কিছু নেই। আচ্ছা, যাই হোক, আমাদের মিনিস্টার রয়েছে, ফুড সেফটি মিনিস্টার রয়েছে, কে জানো ফুড সেফটি মিনিস্টার কে রয়েছে? সবচেয়ে ইয়াং মানে ইয়াংগেস্ট বলবো না, মানে ইয়াং মানে মিনিস্টার এমপি রয়েছেন। তার বাবা বড় পলিটিশিয়ান ছিলেন বিহারের, এখন রয়েছে চিরাগ পাসওয়ান। নাম শুনেছো? রামবিলাস পাসওয়ান নাম শুনেছিলে? রামবিলাস পাসওয়ান, আচ্ছা, রামবিলাস পাসওয়ান নামটা শুনেছি। তার ছেলে চিরাগ পাসওয়ান। ঠিক আছে, তিনি এখন আমাদের ফুড সেফটি মিনিস্টার রয়েছে, মন্ত্রী রয়েছে, ইয়াং। ঠিক আছে, যাই হোক, উপজাতীয় ভাষার জন্য আদিবাণী নামে একটা এআই পাওয়ার ট্রান্সলেটর চালু করেছে ভারত। আদিবাণী বলতে কি, উপজাতি ভাষার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লির নেতৃত্বে একটা কনসোর্টিয়াম তৈরি করা হয়েছে, যেখানে কেউ হয়তো সাঁওতালি মানে কেউ হয়তো ট্রাইবাল ভাষা জানে না, তার মধ্যে সাঁওতালি, ভিল, মুন্ডা, গন্ডি ভাষাকে রয়েছে এখানে। কেউ যদি সেখানে ভাষাটা বলে, সেই অনুযায়ী কুই ভাষা রয়েছে, গারো ভাষা এখন হচ্ছে উন্নয়ন মানে ডেভেলপমেন্ট পারপাসে রয়েছে। এখানে তুমি এআই পাওয়ার ট্রান্সলেটার, তুমি একটা কথা বললে তখন সেই ভাষায় সেটা ট্রান্সলেট হয়ে যাবে। এটা আদিবাসীদের জন্য খুব প্রয়োজনীয়, তারা তাদের ভাষায় কথা বলবে, তুমি সেটা বোঝার জন্য ট্রান্সলেটর ব্যবহার করতে পারো। আজকের দিনে দেখবে বিভিন্ন যেসব দামি ফোন আছে, স্যামসাং এ বিশেষ করে আছে, মানে লাইফ টাইম ট্রান্সলেটর, মানে S24 আলট্রা ফাল্ট্রাতে এই ফিচার্স গুলো রয়েছে। এমনি অন্যান্য ফোনে সম্ভবত নেই আপাতত, আমি নতুন ফোন ওইগুলোতে জানি না, বাট ওটাতে আছে আমি কনফার্ম জানি, কারণ ওর উপরে অ্যাড দেখাচ্ছিল। যে সাপোজ তুমি হচ্ছে ইতালিতে কথা বলো, ঠিক আছে, আর আমি বাংলায় কথা বলি, দুজন ফোনে কথা বলি, তাহলে আমি ইতালিতে বলবো আর তুমি মানে ফ্রেঞ্চে বলবে, কেউ তো কারো কথা বুঝতে পারবে না। কিন্তু যে যার নিজের ভাষায় কথা বলবে, দিয়ে তুমি যে কথায় বলবে সে তার কাছে লাইভ ট্রান্সলেট হয়ে চলে যাবে, সে লাইভ ট্রান্সলেট শুনলো, আর তুমিও তারপরে তোমার কথা বললে সে তোমার সাথে লাইভ ট্রান্সলেট হতে থাকলো, ডাইরেক্ট কলেই কথাটা ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম নয় যে পরে রেকর্ড করে পাঠাবে, সেটাকে ট্রান্সলেট করতে হবে, সেরকম লাইভ ট্রান্সলেশন। স্যামসাং এর ফোনে হয় জানি, এবার অন্যান্য ফোনে এখন হয় কিনা সেটা তো দুদিন পরে সব ফোনেই হয়ে যাবে। এখন অন্যান্য ফোনে আজ হয় কিনা জানা নেই, বাট এটা খুব বড় একটা পদক্ষেপ করেছে। নয়ডায় ভারতের বৃহত্তম অ্যারো ইঞ্জিন টেস্ট বেডের উদ্বোধন করলো রাজনাথ সিং। নয়ডাতে সবই দেখো বেশিরভাগ যা হবে নয়ডাতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, রাজনাথ সিং উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে, গৌতম বুদ্ধ নগরটা একদম পশ্চিম দিকে আছে উত্তরপ্রদেশের, একদম যেটা দিল্লির কাছাকাছি অঞ্চল, ওইদিকে গৌতম বুদ্ধ নগর আছে। আমাদের উড়িষ্যা উত্তরপ্রদেশে মনে হচ্ছে প্রায় 101টা না 97, 97 ডিস্ট্রিক্ট আছে, সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশের ডিস্ট্রিক্ট, সবচেয়ে বেশি আছে।
সবচেয়ে বড় না এরিয়া, এর দিক থেকে, মানে পপুলেশনের দিক থেকে এরিয়া ওয়াইজ রাজস্থান বড়, So, পপুলেশনের দিক 85 sir. 85, হ্যাঁ 85 না 97 উত্তরপ্রদেশের হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট। না আচ্ছা আচ্ছা ডিস্ট্রিক্টের কথা বলছেন? হ্যাঁ ডিস্ট্রিক্ট। আচ্ছা হ্যাঁ ডিস্ট্রিক্ট আমি হচ্ছে লোকসভার মানে মানে এটা না 75টা ডিস্ট্রিক্ট আছে উত্তরপ্রদেশে, 75 ডিস্ট্রিক্ট, 75টা ডিস্ট্রিক্ট আছে 75। আরেকটা ওই 16তম হচ্ছে মহাকুম্ভের সময় প্রয়াগরাজকে 76তম ডিক্লেয়ার করেছিল, বাট ওটা এখনো পর্যন্ত নেই, ঠিক আছে 75ই আছে আপাতত। আচ্ছা গৌতম বুদ্ধ নগরটা একদম পশ্চিম দিকে, দিল্লির গায়ে একদম। আচ্ছা, সেখানে তৈরি করা হয়েছে আমাদের অ্যারো ইঞ্জিন বেস টেস্ট বেড। আচ্ছা মহিলাদের ক্রিকেট ফ্যান বাড়িতে গুগলের সঙ্গে পার্টনারশিপ করলো আইসিসি। মহিলা ক্রিকেট এখন খুব মানে হয়েছে, ফেমাস হয়েছে। তো আইসিসি মহিলাদের ক্রিকেটারদের ফ্যান বাড়াতে গুগলের সঙ্গে মানে টাই আপ করেছে। অরুণাচল প্রদেশের যুদ্ধ কৌশল 3.0 ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে, যাতে অরুণাচল প্রদেশের নর্থ ইস্টে ড্রোন নজরদারি, নির্ভুল আঘাত আর এআই প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি করানোর জন্য। এনএআরআই নারী 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সব থেকে নিরাপদ শহর হয়েছে কোহিমা, ঠিক আছে। আমাদের জাতীয় মহিলা কমিশন এনসিডব্লিউ দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জাতীয় নিরাপত্তা সূচকে 31টা শহরে করা হয়েছে, যেখানে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা প্রথম স্থান হয়েছে সব থেকে সেফ। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ভাইজাগ সেকেন্ড। থার্ড রয়েছে আমাদের ভুবনেশ্বর। ফোর্থ রয়েছে নর্থ ইস্টের আইজল। আর ফিফথ রয়েছে গ্যাংটক। আর একদম লাস্ট রয়েছে কি জানো, একদম শেষ বলতে পারবে? কলকাতা, কলকাতা, বুঝলে, কলকাতা সবার শেষে। তো এই হচ্ছে ব্যাপার। আর কলকাতার মানে মাননীয় ম্যাডাম আমাদের সিএম, মহিলা মুখ্যমন্ত্রী, খুব ভালো খবর। আর লাস্টের আগে রয়েছে দিল্লি, দিল্লি আর কলকাতা সবার শেষে। আচ্ছা ব্যাডমিন্টনে বিডব্লিউ চ্যাম্পিয়নশিপে জিতেছে সাত্বিক সারাই, রঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি, এরা ব্রোঞ্জ জিতেছে। চীনের এদেরকে হারিয়ে পেয়েছে, ভালো কথা। গ্লোবাল পিস ইন্ডেক্স শান্তির দিক থেকে এশিয়ার সবচেয়ে নিরাপদ হলো সিঙ্গাপুর, সবচেয়ে নিরাপদ দেশ হলো সিঙ্গাপুর। এটা ওয়ার্ল্ড ব্যাপী 6 পজিশনে রয়েছে। ভারত নিরাপত্তার দিক থেকে রয়েছে 115তম স্থানে, ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্সে। আর টপে রয়েছে অবশ্যই আইসল্যান্ড, তারপরে রয়েছে আয়ারল্যান্ড সেকেন্ড, তারপরে রয়েছে থার্ড রয়েছে নিউজিল্যান্ড, ঠিক আছে। আর এশিয়ার দিক থেকে আর ফোর্থ আমাদের হচ্ছে ফিফথ, তোমার সিক্সথে রয়েছে সিঙ্গাপুর, ঠিক আছে। আর সিঙ্গাপুরের পরে সেকেন্ডে রয়েছে ইন্ডিয়ার মানে এশিয়ার মধ্যে জাপান, এবং তারপরে রয়েছে মালয়েশিয়া। ইন্ডিয়াতে একদম শেষের দিকে সবকিছুতেই আছে, কোনো চাপ নেই। আচ্ছা আইপিবিপি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, আইপিবিপি এবছর 8ম প্রতিষ্ঠা দিবস হলো আইপিপি। কারো আইপিপি অ্যাকাউন্ট আছে না নেই? ব্যবহার করো কেউ আইপিপি? পোস্ট অফিসে, না স্যার করি না, হ্যাঁ পোস্ট অফিসে যদি বাবার কারো, আছে দেখেছি। হ্যাঁ পোস্ট অফিসে যদি কারো অ্যাকাউন্ট থাকে, তাহলে পোস্ট অফিসে গিয়ে আইপিপি অ্যাকাউন্ট করে খুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। আইপিপি তে তুমি যেরকম গুগল পে, ফোন পে ব্যবহার করো, সেরকম ভাবে আইপিপি তে তুমি কিউআর কোড ব্যবহার করে তুমি পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এবার এখানে হচ্ছে আইপিপির ক্ষেত্রে মানে সুবিধা বলবো না, সবের মতোই ব্যাপার রয়েছে। তবে আইপিপি তে তুমি যদি টাকা রাখো, অন্যান্য তুমি গুগল পে, ফোন পে তে টাকা রাখলে তোমার ইন্টারেস্ট পায় না, কিন্তু আইপিপি তে তুমি যদি টাকা রাখো, তোমার 3% তোমার ইন্টারেস্ট থাকে। মানে তুমি টাকা রাখলে, এবার অন্যান্য জায়গায় রাখতেই পারো, বাট এটা তুমি পেমেন্টের অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারো। এবার পোস্ট অফিসে কি হয়, তুমি টাকা তুলতে গেলে তোমাকে কি করতে হয়, পোস্ট অফিসে গিয়ে বই দিতে হয়, বই দিয়ে তোমাকে সেখান থেকে টাকা তুলতে হয়। আইপিপি যদি থাকে, তুমি অ্যাপের মাধ্যমে টাকাটা মানে পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে আইপিপি তে নিতে পারো। এবার সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারো, বা কেউ টাকা দিল আইপিপি তে, সে কি করে সেখান থেকে তোমার মানে পোস্ট অফিসে টাকা জমা করতে পারে, ঠিক আছে। তো এরা আইপিপি ব্যবহার করা মানে কেউ চাইলে করতে পারে। এর মাধ্যমে গ্রামেও ডাক নেটওয়ার্কের সুবিধা দেওয়ার জন্য আইপিপি রয়েছে। আর 8ম প্রতিষ্ঠা দিবস 1 সেপ্টেম্বর পালন করা হয়েছে। 2029তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ অ্যাপয়েন্ট করা হলো টিএস কল্যাণী। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক তালিকায় ভারত রয়েছে প্রথম স্থানে।
তো এখানে ভারত হচ্ছে প্রথম সবচেয়ে বেশি পদক জিতেছে, 99টা পদক টোটাল ভারত জিতেছে হাইয়েস্ট, তার মধ্যে 50টা গোল্ড, 26টা সিলভার আর 23টা ব্রোঞ্জ রয়েছে। এটা কাজাকিস্তানে এটা চলেছে, যেখানে ভারত মানুবার্কের এখানে এখানে চতুর্থ হয়েছে, খুব ফেমাস মানুবার্কের ফেমাস। গোল্ড জিতেছে ভারতের নিরুধন্দা, দেওয়া আছে সুন্দর। তারপরে ডাচ গ্র্যান্ড পিক্সে অস্ট্রেলিয়ান কার ড্রাইভার যিনি হচ্ছেন প্রথমবার ছিল অস্কার পিয়াস্ট্রি, তিনি এবারে মানে ডাচ গ্র্যান্ড পিক্স যেটা কার রেসিং হয়, ফর্মুলা 1 যেরকম হয়, জিতেছে। বিজয়ী হয়েছে অস্কার পিয়াস্ট্রি, যিনি ম্যাকলারেন গাড়ি চালান, পাশে যেগুলো রয়েছে তাদের গাড়ি। সেকেন্ড মার্কস ভার্স্টাপেন, প্রায় সবেতেই ফার্স্ট হয়। সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে আইজ্যাক হার্জার, রেসিং বুলস গাড়ি চালায়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এটা নিউ দিল্লিতে হবে সেকেন্ড বার, প্রথমবার 2009-তে হায়দ্রাবাদে হয়েছিল, দ্বিতীয়বার এটা আমাদের সেকেন্ড বার এটা নিউ দিল্লিতে এটা হবে। ভারত এখানে এই টুর্নামেন্টে ভারতের জন্য খুব মানে লাকি টুর্নামেন্ট, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ভারত কিন্তু এখানে প্রত্যেকবারেই কোনো না কোনো ভালো পদক ভালো এখান থেকে জয়লাভ করে। যেমন 2011 সাল থেকে প্রতিটি ভারত একটা করে কমপক্ষে পদক জিতেছে। তো এর মধ্যে ভারতীয় শাটলরা, শাটল মানে যারা ব্যাডমিন্টন খেলে তাদেরকে শাটলার বলা হয়, তো 15টা যেতে, তার মধ্যে একটা গোল্ড, 4টা ব্রোঞ্জ, 4টা সিলভার এবং 10টা ব্রোঞ্জ এখানে রয়েছে। আর প্রথম 1983 সালে প্রকাশ পাডুকোন, এক সেকেন্ড নাও, 1983 সালে প্রকাশ পাডুকোন তিনি ব্রোঞ্জ পদক জিতে ভারতের খাতায়। প্রকাশ পাডুকোন কে বলতে পারবে? কে জানো প্রকাশ পাডুকোন? দেখে বুঝতে পারছো না? স্যার দীপিকা পাডুকোনের বাবা। দীপিকা পাডুকোনের বাবা, ঠিক আছে। তিনি 1983-তে ভারতের হয়ে প্রথম ব্রোঞ্জ পদক জিতেছিলেন, বুঝতে পারছো কত ফেমাস। এছাড়া তারপরে আমাদের পিভি সিন্ধু 5টা পদক জিতেছে, সর্বোচ্চ বেশি পদক জিতেছে। তার মধ্যে 2019 সালে তিনি গোল্ড জিতেছিলেন, 2017-19-এ তিনি দুটো সিলভার জিতেছেন, আর 2013-14-তে দুটো ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া রয়েছে সাইনা নেহওয়াল, দ্য ফেমাস ভেরি, তিনি 2015 সালে সিলভার, 2017 সালে ব্রোঞ্জ। আর কিদাম্বি শ্রীকান্ত, তিনি 2021 সালে একমাত্র পুরুষ যিনি সিলভার পদক জিতেছিলেন। 2011 সালে লন্ডন অলিম্পিকে জোয়ালা গুট্টা আর অশ্বিনী পেনাম্মা এরা হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এছাড়া এই দুটো আমরা অলরেডি পড়লাম, সাত্বিক সাইরাজ রেড্ডি আর চিরাগ দেশি, এরা পুরুষরা দ্বৈতভাবে টোকিও 2022 অলিম্পিক আর প্যারিস 2025-এ এরা ব্রোঞ্জ জিতেছে, ঠিক আছে। এটা আমরা একটু আগে একটু পড়লাম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটা কি ছিল? না না না, ছিল না। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8 সেপ্টেম্বর। এবছরের যে থিম সেটা হচ্ছে প্রমোটিং লিটারেসি ইন ডিজিটাল এরা। এবার আমাদের যে ডিজিটাল সময়ে তোমার হচ্ছে লিটারেসিটাকে প্রমোট করার জন্য ইউনেস্কো কি করেছে, 1966 সালে তার যে সাধারণ সম্মেলন, জেনারেল সম্মেলনে 14তম অধিবেশনে এটা ঘোষণা করেছিল, যেটা 1967 সালে প্রথমবার এটা উদযাপন করা হয়েছিল, যার মাধ্যমে শিক্ষার গুরুত্ব সবার কাছে তুলে ধরা হয়েছে। রেল কর্মীদের যে বিমা কভারেজ বাড়াতে এসবিআই এর সাথে মৌ স্বাক্ষর করলো ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। এখানে তার মধ্যে বলা হয়েছে যে যে এসবিআই এর যে বিভিন্ন স্যালারি অ্যাকাউন্টে সেখানে কোনো কর্মী যদি দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাহলে তাকে 1 কোটি টাকা পর্যন্ত বিমা কভার দেওয়া হবে। এসবিআই এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ের সাথে। আমেরিকাতে সমস্ত ধরনের ডাক পরিষেবা স্থগিত করেছে ইন্ডিয়ান, মানে আমাদের যে ভারতের ডাক বিভাগ আমেরিকাতে সমস্ত ধরনের ডাক পরিষেবা স্থগিত করেছে। তার কারণ আমেরিকাতে নতুন যে আইন হয়েছে, শুল্ক আইন হয়েছে, সেখানে বিমান পরিবহন যেগুলো ডাকগুলো সেখানে কি কি মানে ব্যাপার থাকবে সেই নিয়ে তারা কোনো স্পষ্ট ব্যাপার দেয়নি। সেই কারণে 25শে অগস্ট থেকেই তারা কি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে ধরনের পোস্টাল বুকিং হচ্ছে সেগুলো স্থগিত করেছে, যে আমেরিকাতে কোনো রকমের পরিষেবা ইন্ডিয়ান পোস্ট অফিস দেবে না। বিক্রম 3201 নামে এই যে কথাটা বললাম, ভারতের প্রথম দেশীয় মাইক্রো প্রসেসর তৈরি করেছে ভারত। ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়ার আন্ডারে 30-বিট মাইক্রো প্রসেসর বিক্রম 34201 ভারত তৈরি করেছে, যেটা আমাদের বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভিএসসিসি দ্বারা ডিজাইন করা রয়েছে। ইসরো
ইসরোর বিএসএসআর থেকে ডিজাইন করা হয়েছে। 2025-26 শিক্ষাবর্ষে আফগানিস্তানের শিক্ষার্থীদের জন্য 10,000টি স্কলারশিপ ঘোষণা করলো ভারত, যেখানে 18 থেকে 35 বছর বয়সী আফগান নাগরিকদের জন্য কেউ যদি চায় পড়াশোনা করতে পারে, সেক্ষেত্রে তারা অনলাইন পোর্টালে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যে কোনো কোর্স তারা করতে পারে, তার জন্য ভারত আজকে স্কলারশিপ প্রোভাইড করবে। সংযুক্ত আরব আমিরাত ইউএইর নতুন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে ডক্টর দীপক মিত্তালকে। এটা তালিবানদের সঙ্গে যখন তার আফগানিস্তানে যে তালিবান সরকার রয়েছে তাদের প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ স্থাপনের জন্য ডক্টর মিত্তালের গুরুত্বপূর্ণ অবদান ছিল, সেজন্য তাকে সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইউএস ওপেন 2025 যেখানে মেন্স সিঙ্গেল, আর ইউএস ওপেন 2025 যেখানে ওমেন সিঙ্গেলস আর মেন্স টাইটেলস হয়েছে, যেখানে ওমেনদের যে টাইটেল জিতেছে অ্যারিনা সাবালেঙ্কা, তিনি জিতেছেন, আর মেন সিঙ্গেল জিতেছে কার্লোস আলকারাজ, পরাজিত করেছে মহিলাদের মধ্যে পরাজিত করেছে যাকে আমান্ডা অ্যানিসিমোভাকে আর জ্যানিক সিনারকে পরাজিত করেছে মেন্সে। দেওয়া আছে সুন্দর। তারপরে এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে ভারত দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে পরাজিত করেছে। আর তারপরে হচ্ছে সরকার, এই যে একটু আগে যেটা বললাম, নেপালে সরকারের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের তীব্র প্রতিবাদে কেপি শর্মা ওলি পদত্যাগ করলেন নেপালে। আমরা একটু আগে বললাম নেপাল সরকার কি করেছে, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণ করেছে, যেটা সহিংস বিক্ষোভে পরিণত হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে। বিধির নিষিদ্ধকরণ তুলে নেওয়া সত্ত্বেও বিক্ষোভ আরো তীব্র হয়, 20 জনের মৃত্যু হয়, 250 জন আহত হয়। তো নেপাল সেনাবাহিনীর পরামর্শে ওলি লাস্ট পর্যন্ত পদত্যাগ করে। ঠিক আছে, জায়গাটা তো বুঝতেই পারছো, ব্যাপার অন্য জিনিস আছে। ফ্লেমিঙ্গো ক্রুজ একটা ক্ষেপণাস্ত্র, যেটা কোন দেশ তৈরি করেছে? ইউক্রেন একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ফ্লেমিঙ্গো ক্রুজ, যেটা একটা স্থল ক্ষেপণাস্ত্র, মানে স্থলের ক্ষেপণাস্ত্র, মানে কোনো স্থল থেকে 3000 কিলোমিটার দূর পর্যন্ত 1150 কেজি ওজনের ওভারহেড সে বহন করতে পারে। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শ্রী চন্দ্রশেখর বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। কারণ বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি তো সুপ্রিম কোর্টে চলে গেছে, তাহলে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি তো নতুন আনতে হবে, সেই জন্য শ্রী চন্দ্রশেখরকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে অ্যাপয়েন্ট করলো মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আর মনে রাখবে যে বোম্বে হাইকোর্টের মধ্যে কিন্তু মহারাষ্ট্র পড়ে, গোয়া রাজ্য কিন্তু বোম্বে হাইকোর্টের আন্ডারেই পড়ে। এছাড়া দাদরা নগর হাভেলি আর দমন দ্বীপ, এরা সব কিন্তু বোম্বে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে। এটা লাস্ট আজকের দিনে গুজরাট প্রথম রাজ্য যেখানে প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো টোল সিস্টেম চালু করা হয়েছে গুজরাটে। জিনিসটা কি, আমাদের দেখো যে টোল ট্যাক্সে যে কেউ যদি যায় দেখবে দাঁড়িয়ে থাকতে হয়, কি না স্ক্যান করছে। আগের থেকে এখন আরো তবু একটু সুবিধা কি হয়েছে, আগে কি হতো, তুমি গিয়ে দাঁড়ালে, সেখানে তোমার স্ক্যান করলো, তুমি টাকা দিলে, টাকা কাটলো, তারপরে তোমার গাড়ি ছাড়লো। এখন কি করেছে, ফাস্ট ট্র্যাক করে দিয়েছে, তুমি গেলে দাঁড়ালে তোমাকে টাকা ফেরত দেওয়ার ব্যাপার নেই, গাড়ি স্ক্যান করলো, ছেড়ে দিলে, চলে গেল। আর এখন কি করেছে, মাল্টি লেন, মানে সেখানে তোমার লেন এরকম ভাগ করা আছে, মাল্টি লেন ফ্রি ফ্লো, যেখানে কেউ বসে নেই, যখনই যাবে যাওয়ার সময় বসে থাকবে, কিন্তু গেট টেট কিছু পড়বে না, মানে ওখানে যাবে যাওয়ার সময় উচ্চ প্রযুক্তির থাকবে, কোনো রকমের বাধা থাকবে না, তুমি যাবে, যাওয়ার সময় ঠিক স্ক্যান করে তোমার যে ফাস্ট ট্যাগ থাকবে সেখান থেকে টাকা অটোমেটিক কেটে দিবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ফাস্ট ট্যাগ ব্যবহার করবে, দুটো স্ক্যান করবে সুন্দর করে, যেটা গুজরাটের চৌরিয়াসি ফ্রি প্লাজায় প্রথম এটা চালু করা হয়েছে। এটা হরিয়ানাতেও এটা ঘরাউন্দা ফ্রি প্লাজাতেও এটা কিন্তু গ্রহণ করা হয়েছে MLF। আচ্ছা, তাহলে পুরো জিনিসটা বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে পরের যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে এই উইকের পরের উইকে থাকবে, একটা উইক ছেড়ে থাকবে, এই পরের সামনের উইকে থাকবে না, তারপরের উইকে থাকবে। তাহলে সেখানে এই যে যেগুলো আজকে যতগুলো করালাম সেখান থেকে এমসিকিউ থাকবে, প্রথমে সেই এমসিকিউ গুলো করবো, তারপরে পরের যে আবার 15 দিনের যে তোমার 2 সপ্তাহের যে আবার কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেগুলো তারপরে পড়া হবে। এইভাবে আস্তে আস্তে পড়বে, আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ঠিকঠাক মাথার মধ্যে থাকবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকু।